আজ যিনি আমাদের মধ্যে রয়েছেন তিনি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য মুখোপাধ্যায় অবশ্যই সরকারি আধিকারিক তো বটেই, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড এডিএসআর, ডোমজুর। তাকে তো আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবোই, তবে তার আগে আজকের বিষয়টা বলে দিই। আজ আমরা তার কাছ থেকে শুনে নেব চাকরির পরীক্ষার খুঁটিনাটি। সামনেই আমরা জানি অনেকগুলো চাকরির পরীক্ষার ফর্ম বেরোতে চলেছে এবং যারা ঠিকঠাক পড়াশুনো করছেন, যারা দিনরাত এক করে খেটে একটা জায়গা তৈরি করছেন, তারা কিন্তু বিগত কয়েক বছর চাকরি পাচ্ছেনও। কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি, সবটাই জানবো চাকরি পরীক্ষার খুঁটিনাটি নিয়ে। আপনি আছেন আমাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেমন থাকেন 22488085 ল্যান্ডলাইনে ফোন করবেন, সরাসরি আমাদের অতিথির সঙ্গে কথা বলবেন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। এবং আমাদের দুটো ফেসবুকে আপনারা সাইমালটেনিয়াস লাইভ দেখছেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ দুটোতে আপনারা যে লাইভ দেখছেন সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন। আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের আজকের অতিথি শ্রী সৌম্য মুখার্জির কাছে। শ্রী মুখার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, যে চাকরির পরীক্ষা মানে বাঙালি চাকরি করবে এটা তো ঠিকই আছে, চাকরি না করলে বাঙালির হবে না। কিন্তু এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা কথা মানে একদম খুব বেসিক একটা জিজ্ঞেস করছি, যে ছেলেটি বা যে মেয়েটি ছোটবেলা থেকে একাডেমিক্যালি ভালো, নেসেসারিলি সে কি চাকরির পরীক্ষাতেও ভালো করবে? আহ, প্রথমেই খুব সুন্দর একটা প্রশ্ন। হুম। একাডেমিক পড়াশোনা করা আর কম্পিটিটিভ পড়াশোনা করার একটু ডিফারেন্স রয়েছে। একদম সঠিক জায়গায় হিট করেছেন। সেটা হচ্ছে যে একাডেমিক ক্ষেত্রে আমরা যেমন দেখি একটা জিনিসকে খুব ভালো করে পড়া, খুব ডেপথে গিয়ে পড়া, ৫টা বই থেকে নিয়ে একটা জিনিস তৈরি করা। কম্পিটিটিভের পরীক্ষাটার পদ্ধতিতে পড়াশোনাটা একটু আলাদা। এখানে অনেকটা ওয়াইড এরিয়া কভার করতে হয় এবং আ ডেপথে তো জানতেই হবে, কিন্তু ততটা ডেপথে না জানলেও বোধহয় চলে। ওয়াইড এরিয়াটা কভার করাটা সবচেয়ে আগে জরুরি আরকি, সিলেবাসটা কভার করা। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা। যে প্রশ্নে যাব, যে ধরুন একটি ছাত্র বা একজন ছাত্রী, সে একেবারেই মানে এইচএস এর পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবং সে সরকারি চাকরির পরীক্ষায় বসবে। সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। তার প্রিপারেশনটা কি গ্র্যাজুয়েশনের সঙ্গে, সঙ্গে চলবে? নাকি গ্র্যাজুয়েশন শেষের পর আমি একটা অতিরিক্ত সময় নেব, বাফার টাইম নেব, যে সময় আমি পড়াশোনাটা করতে পারবো? ঠিক কোন সময় থেকে এই প্রিপারেশনটা শুরু করা উচিত? এখন আ আপনি গ্র্যাজুয়েশনের কথা বলছেন, আমি আরেকটু আগে থেকে শুরু করি। মানে এখন তো ৩ টে লেভেলে আমরা দেখি চাকরির পরীক্ষা হয়, ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশন। সুতরাং কারোর যেটা লক্ষ্য থাকবে তার কিন্তু ১-২ বছর আগে থেকে অবশ্যই এটা প্রিপারেশন শুরু করা যেতে পারে। তাহলে কি হচ্ছে, সেই কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করার সঙ্গে সঙ্গেই সে কিন্তু পরীক্ষার জন্য যখনই এলিজিবল হয়ে যাবে, তখনই এই পরীক্ষাগুলো সে দিতে পারবে। যার জন্য আ আমার মনে হয় যখনই সে গ্র্যাজুয়েশনের পরে পরীক্ষা দেওয়ার জন্য মনস্থ করেছে, তার ১-২ বছর আগে থেকে আস্তে, আস্তে প্রিপারেশন অবশ্যই শুরু করে দেওয়া উচিত। বেশ। ফোনে ফোনে আমাদের আছেন, একজন কেউ আছেন, লিসনার তার আছেন। প্রশ্ন নিয়ে। নমস্কার। না, হুম, ছিলেন কে? এসেছিলি তবু আসো নাই। 22488085 এ আরেকবার যদি ফোন করেন ভালো হয়। সরাসরি কথা বলবেন আমাদের অতিথির সঙ্গে। একদম স্পেসিফিক একটা জোনকে আমরা ধরেছি, তা হলো এই বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা যারা কেন্দ্রীয়, রাজ্য বা অন্যান্য চাকরি, সেইসব চাকরির জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করেছেন যে আমাকে চাকরি করতে হবে, জীবনে দাঁড়াতে হবে। এবং সত্যি কথা বলতে চাকরিরও তো বিভিন্ন রকমের হয়। মানে একেবারে ভারতবর্ষটাকে চালান যারা, তারাও কিন্তু চাকরিজীবী, অর্থাৎ আমাদের আইএএস, আইপিএসরা। আপনি যেমন ডব্লিউবিসিএস, আপনারাও তো রাজ্য প্রশাসনের মাথায় রয়েছেন। তো এইরকম ব্যাপার যে আপনি অনেক রকম চাকরিতে যেতে পারেন। সেই কোথায়, কোথায় যাবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, তার ডিটেইল নিয়ে আমাদের অতিথি কথা বলছেন। ফোনে যিনি আছেন এবার তার সঙ্গে কথা। নমস্কার। হ্যালো, হ্যালো? হ্যালো, নমস্কার। হুম, হ্যাঁ, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কিছু ভিন্নভাবে সক্ষম পরীক্ষার্থীও থাকেন। এদের মধ্যে ধরুন কিছু দৃষ্টি সংক্রান্ত আছেন, কিছু আছেন শ্রবণ প্রতিবন্ধী, আরো কিছু আছেন যাদের বিভিন্ন সমস্যা রয়েছে। এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে তারা কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ে যদি একটু আলোচনা করেন না, তাহলে আরো অনুষ্ঠানটা করা এবং আমরা যারা তথাকথিত প্রতিবন্ধী মানুষ আছি হুম, তারাও একটু উপকৃত হই। বেশ। নমস্কার। শুনতে থাকুন। অনেক ধন্যবাদ অনিমেষ দা। বেশ।
যে প্রশ্নে আমরা ছিলাম সেখান থেকে যে পরের প্রশ্নে যাব, সেটা হলো বেশ একটু খুব সহজ করে ব্রিফ করে দিন যে মাধ্যমিকের পর মোটামুটি কি, কি পরীক্ষা দেওয়া যায়? উচ্চ মাধ্যমিকের পর কি, কি দেওয়া যায়? এবং আ গ্র্যাজুয়েশনের পর কি, কি দেওয়া যায়? বেশ। মাধ্যমিকের পর যে চাকরিগুলো জেনারেলি পাওয়া যায় সেগুলো হচ্ছে আ গ্রুপ ডি, ঠিক আছে? বা এই জাতীয় এই লেভেলের পিয়ন, এই জাতীয় লেভেলের চাকরিগুলো পাওয়া যায়। এইচএস লেভেলটা জেনারেলি ক্লারিক্যাল লেভেলে থাকে। ক্লারিক্যাল চাকরিগুলো পাওয়া যায় এইচএস লেভেলের কোয়ালিফিকেশনে এবং গ্র্যাজুয়েশনের পর তো অনেক কিছুই দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আ মিসেলেনিয়াস সার্ভিস পশ্চিমবঙ্গের, ডব্লিউবিসিএস, ইউপিএসসির, আইএএস পরীক্ষা বা ইত্যাদি অনেক পরীক্ষাই দেওয়া যেতে পারে। মানে ৩ টে স্ট্র্যাটা বলা যেতে পারে এই ৩ টে। একটা হচ্ছে গ্রুপ ডি বা পিয়ন পদের পরীক্ষাগুলো, একটা হচ্ছে ক্লারিক্যাল লেভেলের পদগুলো বা ইন্সপেক্টরও বলা যেতে পারে কিছু, কিছু ক্ষেত্রে আছে। আর আর গ্র্যাজুয়েশন করার পর সেটা হচ্ছে বাম ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং আর যেসব সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্সপেক্টর পদ বিভিন্ন রয়েছে, সিজিএল যেটা বলছে, কমন গ্র্যাজুয়েট লেভেল সেগুলো দেওয়া যেতে পারে। বেশ। একটা অভিযোগ আছে। অভিযোগ বলছি ছাত্রছাত্রীদের তরফ থেকে যে ইদানিংকালে সরকারি চাকরির পরীক্ষার যেহেতু প্রতিযোগিতা খুব বেড়ে গিয়েছে, তো দেখা যাচ্ছে যে যারা টেকনিক্যাল দিক থেকে এসে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে বা কোনো একটা টেকনিক্যাল ফিল্ড থেকে, বিসিএ থেকে, সেক্ষেত্রে তাদের ক্র্যাক করতে সুবিধে হচ্ছে অঙ্কের প্রশ্নের জন্য বা ইংরেজির প্রশ্নের জন্য। তো এটা একজন অফিসার হিসেবে আপনি নিজে প্রচুর ছাত্রছাত্রী তৈরিও করেন আপনার অবসর সময়ে। ইন্সপায়ার করেন অনেককে। আপনি প্রচুর ছাত্রছাত্রী ঘাঁটেন। সেক্ষেত্রে কি আপনি এটা বিশ্বাস করেন বা এখন যা প্রশ্নের প্যাটার্ন, তাতে কি একজন জেনারেল লাইনের পড়াশুনো যিনি করেছেন, জেনারেল বিষয়ে যিনি পড়েছেন, তার এই প্রশ্নপত্র ক্র্যাক করা সুবিধাজনক? নাকি সত্যি একটু টেকনিক্যাল দিকে গেলে বা অঙ্ক ইংরেজিটা ভীষণ ভালো হলে সুবিধে হয়? আ এটাও আবার খুব সুন্দর একটা প্রশ্ন আমি বলব। ১ম কথা জানতে হবে যে বিভিন্ন পরীক্ষা যে চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে কিছু উদ্দেশ্য রেখে যে এই পদের জন্য আমার এই ধরনের ক্রাইটেরিয়া দরকার। ধরুন ব্যাংকিং পরীক্ষা। ব্যাংকিং পরীক্ষাতে আমার যাদের দরকার তাদের রিজনিং, ইংলিশ, হ্যাঁ? ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ভালো হতে হবে। সুতরাং সেক্ষেত্রে তো ম্যাথস, রিজনিং এগুলো তো রিকোয়ার্ড অবশ্যই। সেই ধরনেরই ক্রাইটেরিয়া রাখা হচ্ছে। আবার কিছু, কিছু ক্ষেত্রে আমরা দেখছি যেগুলো ধরুন সিভিল সার্ভিস পরীক্ষায়। সেখানে সব ধরনের সাবজেক্ট রয়েছে। ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, আবার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলোও রয়েছে। আর আরো আমি যদি এগিয়ে যাই সামনে ইউপিএসসি পরীক্ষার, সেখানে আইএএস পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখছি এই বায়াসনেসটা যদিও বা কিছু, কিছু ক্ষেত্রে পিএসসিতে আছে, ইউপিএসসিতে কিন্তু একটা নরমালাইজেশন প্রসেস ওরা ফলো করে যেখানে আ এই কারোর যদি অ্যাডিশনাল অ্যাডভান্টেজ থাকে সেটাকে একটা নিউট্রালাইজ করে একটা লেভেলে নিয়ে আসে যাতে কেউ যদি কোনো অপশনাল সাবজেক্ট একটা সায়েন্সের সাবজেক্ট নেয় কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ সে পাবে না। হিস্ট্রিরও যা হাইয়েস্ট মার্কস হবে আর আ আ মানে ম্যাথমেটিক্স বা ফিজিক্স নিয়েও যে হাইয়েস্ট মার্কস হবে সেগুলোকে একটা সমান স্কেলে এনে সবাইকে একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু দিয়ে দেয়। যেটা পিএসসিতে এখনো সেভাবে চালু হয়নি। আর অন্যান্য পরীক্ষায় তো রিকোয়ারমেন্ট অনুসারে হয়। মেক্সিমাম ক্ষেত্রেই ম্যাথস, রিজনিং বা এগুলো লাগে চাকরি করতে গেলে সেইজন্য এগুলো থাকে। ফোনে আরেকজন আছেন। নমস্কার। নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি, কুনা হাওড়া থেকে বলছি। বলুন। হ্যালো? হ্যাঁ, বলুন হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার যে এখন তো আমাদের দেশ ভারতবর্ষ অনেক উন্নতি করেছে। অ্যা মহাকাশ গবেষণা বলুন বা এআই টেকনোলজি বলুন, বিজ্ঞানে বলুন, অর্থনীতিতে বলুন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দৃষ্টিহীন মানুষদের চাকরি বা কর্মসংস্থানের ব্যাপারটায় আমাদের দেশ কতটা এগিয়ে? এবং দৃষ্টিহীন ছেলেমেয়েদের কি সত্যিই চাকরির সুযোগ আছে? বা থাকলেও কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট দৃষ্টিহীন মানুষদেরকে চাকরির সুযোগ বেশ। দেওয়া আপনি হতে পারে? রিজার্ভেশনের কথা বললেন কুণালবাবু, তাই তো? হুম, আমরা না দুটো প্রশ্নকে একটু কম্বাইন করে নিই। আগে রাইট। অনিমেষবাবু হুম, বলেছিলেন হুম, প্রিপারেশনের দিকটায়, হুম, আর উনি বললেন রিজার্ভেশনের হুম, দিকটা। এই দুটো মিলিয়ে যদি একটু হুম। বলেন। এখন আমাদের রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আস্তে, আস্তে আরো ইমপ্রুভ হচ্ছে এইসব সিনারিওটা। যেখানে আগে আমরা দেখতাম যে পিডব্লিউডি এই ক্যান্ডিডেটদের নেওয়া হতো, এখন সব ভাগ করে দেওয়া হচ্ছে। লোকোমোটর ডিসেবিলিটির জন্য কিছু ক্রাইটেরিয়ার কিছু, কিছু পদ আছে তাদের আলাদা করা হচ্ছে। দৃষ্টিহীন বা পার্শিয়ালি যাদের আ দৃষ্টিহীনতা রয়েছে তাদের জন্য কিছু পদ অ্যালট করে দেওয়া হচ্ছে। যেগুলো আগে অতটা ছিল না। এখন আস্তে, আস্তে অনেক ইমপ্রুভ করে গেছে। বিশেষ করে ইউপিএসসির ক্ষেত্রে এটা আমরা আরো বিশদভাবে দেখতে পাই। আর প্রিপারেশন এর ক্ষেত্রে যদি আমরা বলি যাদের এমনি আ লোকোমোটর ডিসেবিলিটিস আছে মানে চোখের কোনো as such অসুবিধা নেই। তাদের ক্ষেত্রে তো নরমাল যেরকম প্রিপারেশন হয় সেই প্রিপারেশনটাই চলবে। কিন্তু তাদের যে কাট অফ মার্কস বা কোয়ালিফাইং মার্কসটা লো থাকে এবং সেটা তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ।
আর যাদের দৃষ্টিহীনদের ক্ষেত্রে তাদের তো মানে যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাইটার আলাদা করে নিয়ে তাদের লিখতে লেখার ব্যবস্থা রয়েছে। তো সে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটাকে ফলো করে সেটা পসিবল আর কি। এখানে আমি একটা পার্ট কোশ্চেন করি, তা রাইট। হলো রাইটার নিয়ে পরীক্ষা দেওয়া হলো। হুম, হুম। ধরুন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, রাইট। তার কাছে যেমন বহু রকমের বই, গাইড বুক হুম, হুম। ইত্যাদিগুলো রয়েছে। হুম, হুম। যিনি দৃষ্টিহীন, হুম, তার কিন্তু ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করতে হয়। হুম, এই যাবতীয় বইগুলোর বা এই বইগুলোর কতটা অংশ ব্রেইলে পাওয়া যায়? হুম। না, এটার কিন্তু খুবই কম সংখ্যক জায়গাটা ব্রেলে রয়েছে। তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুনে, শুনে মুখস্থ করা, পড়া, বোঝা এইটা চলে। তবে আমি দেখেছি যে তারা খুব সুন্দরভাবে জিনিসগুলো গ্রাস্প ও করতে পারেন এবং আ মানে রাইটারের সহযোগিতায় খুব সুন্দর লিখতেও পারেন এবং আমারও চেনাশোনা প্রচুর এরকম আছেন যারা কোয়ালিফাই করে পাস করে এখন চাকরি করছেন। মানে আমার খুবই ভালো লাগে এনাদের এটা দেখে আরকি। হোয়াটসঅ্যাপে একটা মজার প্রশ্ন বেশ। এসছে। অরূপ দেবনাথ বাংলাদেশ থেকে প্রশ্নটা করেছেন। বাহ! ওনার প্রশ্নটা একটু অন্যরকম। আমার প্রশ্ন, ধরুন একটা চাকরির পরীক্ষার জন্য আমার প্রস্তুতি অনেকটা ভালো, কিন্তু পরীক্ষার হলে বসে হু, হু, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। হুম। হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছি। হুম, আমার জানা প্রশ্ন ভুল উত্তর করে আসছি। হুম। এই পরিস্থিতিটা আমি কি করে মোকাবেলা করব? এটা কিন্তু একটা খুব দারুণ প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছেন এবং অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তার কারণ হচ্ছে পরীক্ষার হলে গিয়ে উনি একটা আলাদা প্রেশার অনুভব করছেন। কিন্তু এই প্রেশারটা যদি আগে থেকেই উনার নেয়ার অভ্যেস থাকে, আমরা ওইজন্য বারবার বলি যে মক টেস্ট দিতে হবে ফিজিক্যালি গিয়ে। বাড়িতে বসে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। অ্যাজ সাচ লাভ নেই বলব না, ইভ্যালুয়েটিভ কিছুটা উপকার তো হয়, কিন্তু একটা জায়গায় গিয়ে মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে নিজেকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে আমি পরীক্ষার হলে বসে আছি। মানে ওই পরীক্ষার যে পরিবেশটা যদি কেউ চিন্তাতেও এনে একটা চেনা পরিচিত জায়গা আনতে পারে, তাহলে কিন্তু অ্যাকচুয়াল এক্সামে গিয়ে সেই তার লাভটা পাবে আরকি। বেশ। আমরা এই অনুষ্ঠানটা করার আগে একটা ছোটখাটো হোমওয়ার্ক করেছিলাম। একটা সার্ভে করেছিলাম বলতে আচ্ছা, পারেন। তাতে কিছু প্রশ্ন উঠে এসেছে। আচ্ছা। আমি একের পর এক সেই প্রশ্নগুলো আমি আর সঞ্জয়দা নিশ্চয়ই, রাখছি। নিশ্চয়ই। একটা বই হুম। ১০ বার পড়ব? না একটা বিষয়ের ১০ টা বই পড়ব? কম্পিটিটিভ এর ক্ষেত্রে কিন্তু একটা বই ১০ বার পড়ার কথা। ১০ টা বই একবার পড়ার কথা নয়। এটা থাম্ব রুল বলতে পারা যেতে পারে। বেশ। পরের প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ মার্কিং হু, হু। কমাবো কি করে? আম বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। তবুও কিছুটা সিমিলারিটি রয়েইছে। ১ম তো নলেজটা খুব বাড়াতে হবে। আর দ্বিতীয়ত এটা ওই এরম ভাবলে চলবে না যে সব প্রশ্নেরই সেই মাধ্যমিক লেভেলের মতন যা পড়লাম সেখান থেকেই এলো এবং সেটার মধ্যে আমি উত্তর খুঁজে পাবো তা না। অনেক সময় ভাবতে হবে, বুঝতে হবে। কোনো ক্ষেত্রে আমাকে বা মানে ইন্টেলিজেন্ট গেস করেও করতে হবে। কিন্তু সবচেয়ে আগে দরকার হচ্ছে একটা ইন ডেপথ নলেজটা থাকা দরকার এবং চিন্তা শক্তি। এই দুটো একটু ঘষা-মাজা করলেই কিন্তু ভালো রেজাল্ট চলে মানে ওই যে আসবে। ক্রিকেটে হয় না কোন বল খেলবো, কোন বল ছাড়বো, হ্যাঁ, এই সেন্সটা থাকতে হবে বলছেন। অবশ্যই এটা হ্যাঁ। যদি আরেকটু ইলাবোরেট করেন। কারণ এই প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর লোকজন আমার অলরেডি ফেসবুকেও এসেছে যে নেগেটিভ মার্কিং একটা বড় সমস্যা। অনেকেই আছেন যারা একদম টায় উত্তর করে আসেন। হুম, কিন্তু নেগেটিভ মার্কিং এর জন্য তারা কাট অফ থেকে বেরিয়ে যান। হুম। মানে এটা কি শুধু এর কোনো মানে সত্যি কোনো নিনজা টেকনিক আছে? আমি সবসময় বলি সেটা হচ্ছে যে এটা একটা না পার্সোনালিটির সঙ্গে ম্যাচিং ব্যাপার রয়েছে। মানে ঠিক যতটুকুন জানবো ততটুকুনি উত্তর করব। এই অভ্যেসটা আগে শুরু থেকেই একদম ১ম হুম, দিন থেকে তৈরি করতে হবে। আমি একটা ১০০ নম্বরের কোয়েশ্চেন পেপার হাতে পেলাম। ৫ টা কোয়েশ্চেনের উত্তর জানি। আমি এই ৫ টাই উত্তর করব, এর বেশি করব না। এইটাই আস্তে, আস্তে বাড়বে। আজকে ৫ টা, কালকে ১০ টা, পরশুদিন আস্তে, আস্তে বেড়ে ৪০, ৫০, ১০০ তে যাবে, ৮০ তে যাবে। কিন্তু আমি ১ম থেকেই যদি এই অভ্যাসটা করি যে আমি ১০০ টা নম্বরের একটা কোয়েশ্চেন পেপার পেয়ে দেখা গেল আমি ৫ টা জানি, সেই ৫ টার সঙ্গে আরো ১০ টা টিক করে দিলাম। আচ্ছা দেখি যদি হয়ে যায়, যদি হুম। মিলে যায়। এভাবে করলে কিন্তু ওই অভ্যেসটাই বদলে যাবে এবং আল্টিমেটলি ওই লোভটা গিয়ে আর সম্মরণ করা যাবে না। ১ম থেকেই অভ্যেসটা করতে হবে। ঠিক যতগুলো জানি, একটা জানলে আমি একটাই উত্তর করব। আর একটাও টাচ করব না। কারণ আমরা যদি 100% অ্যাকুরেসি নিয়ে করেও আসি নিজের মতন করে পরীক্ষার হলে ভেবে, তাতেও দেখবেন ফিরে আসার পরে ৫ টা ভুল হুম, বেরিয়ে হুম, যাচ্ছে। হুম। প্লাস মাইনাস ৫ ধরতে হবে। হয়েই হুম, চলে বেরিয়েই আসে। সুতরাং আর ওখানে যদি আমি এক্সট্রা গিয়ে করে আসি তাহলে তো আর ভুলের ইয়ত্তা থাকবে না। বেশ। আ আর এদিক ওদিক থেকে জানলে তো সবকটাই ভুল হয়ে যায়, আমার অভিজ্ঞতা বলে আরকি। এটা তো বটেই। আরেকটা এইখানে এই প্রসঙ্গে একটা প্রশ্ন জুড়ে নিতে চাই। হুম, কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রে বলা হয়ে থাকে সিলেবাস কি? এভরিথিং আন্ডার দ্য ব্লু স্কাই। হুম, জানার তো কোনো শেষ নেই। হুম, হুম, নিজেকে তাহলে বাঁধবো কি করে? মানে একটা জায়গায় তো বাঁধতে হয়। হুম। সেটা বাঁধবো কি করে? এটা ডিপেন্ড করবে অনেকটা নিজের একটা আগে SWOT অ্যানালিসিস করতে হবে। মানে আমার কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে।
সুতরাং একজন সায়েন্সের গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যা স্ট্র্যাটেজি হবে, আর্টসের গ্র্যাজুয়েশনের যারা করেছেন তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে, বিটেক যারা করেছেন তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে। এখন ধরুন যিনি হয়তো ইংলিশ অনার্স নিয়ে পাশ করেছেন, তাকে যদি বলি আমি অঙ্কে ১০০-র মধ্যে ৮০-৯০ তুলতে হবে, তার কিন্তু প্রথমেই হাত পা ঠান্ডা হয়ে যাবে। সুতরাং তার কোনটাতে স্ট্রেংথ, কোনটাতে উইকনেস দেখে প্রিপারেশন শুরু করতে হবে। যেগুলোতে স্ট্রেংথ আছে সেগুলো তো ভালো করে পড়তেই হবে, এবং যেগুলোতে স্ট্রেংথ নেই সেই জায়গাটাকে একটা বেসিক মিনিমাম লেভেলে তুলে আনতে হবে। এই দুটো একটু নজর করে করলেই কিন্তু তার প্রিপারেশনটা যথেষ্ট ভালো লেভেলে চলে আসবে। আমি কতগুলো সাবজেক্ট ধরে ধরে আপনাকে প্রশ্ন করছি। হুম। আপনি নিজে ভূগোলের মানুষ। হুম। আমি ভূগোল দিয়েই প্রথম যাব। আমরা অনেকেই জানি হয়তো যে সৌম্যবাবুর নিজেরই ভূগোল বই আছে যেটা কম্পিটিটিভ এর জন্য ভীষণ ভালো চলে। এই যে ভূগোল একটি বিষয়, এই বিষয়ে কেউ ভালো, কেউ খারাপ। ভূগোলের দিকটা বিশেষ করে পিএসসির পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবিসিএস বলুন, ক্লার্কশিপ বলুন, ওয়েসলেনিয়াস বলুন, ভূগোলের পড়াশোনাটা কিভাবে করতে হবে? আহ, এটা আমি বলবো, ভূগোলের ক্ষেত্রে যেটা নিয়মটা ফলো করা উচিত, একটা ম্যাপ বই অবশ্যই রাখতে হবে। একটা তো ফিজিক্যাল পার্ট আছে, সেটা বুঝে পড়তে হবে কি করে, এই যে মানসুনস আছে, সিস্টেমগুলো কি আছে, জেট স্ট্রিমস, এগুলো বিভিন্ন রকম ব্যাপার আছে, বুঝতে হবে। কিন্তু যদি আমি পলিটিক্যাল জিওগ্রাফি বা অন্য জায়গায় চলে আসি, ইন্ডিয়ান জিওগ্রাফিতে, আমার হাতের পাশে সবসময় একটা ম্যাপের বই অবশ্যই রাখতে হবে, অ্যাটলাস রাখতে হবে আর কি। ওই অ্যাটলাসটা যদি আমি রাখি এবং যে যে জিনিসগুলো পড়বো সঙ্গে সঙ্গে আমি যদি ম্যাপেও রেফার করতে থাকি, তাহলে কিন্তু আমি খুব সহজেই আস্তে আস্তে জিনিসটা বুঝে যাব। কিন্তু সময় দিতে হবে। খুব তাড়াতাড়ি মুখস্থ করতে চাইলে হবে না। জিনিসটা বুঝতে হবে এবং আমার টার্গেট থাকতে হবে, আমি যতটুকুন বুঝেছি, পড়েছি, সেখান থেকে যদি কোয়েশ্চেন আসে আমার যেন পারি। এমন না হয় আমি পড়লাম যে জায়গা থেকে, সেই জায়গা থেকে কোয়েশ্চেন এলো, আমি পারলাম না, তা যেন না হয়। পড়তে হবে কম, কিন্তু যতটুকুন আমি কমন পাচ্ছি সেখান থেকেই কিন্তু আমাকে স্কোরটা তুলে আনতে হবে। আমি যেমন বলেছি, আপনি সাবজেক্টের কথা বলছেন, তবু একটু অন্য রেসপেক্টে বলছি। ধরুন এই WBCS পরীক্ষায় ২০০ নম্বরের যে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, ২০০ নম্বরের মধ্যে ধরুন ৩০-৪০ কেউ কমন পাবেই না, হয়তো পাবে ১৫০-৬০টা কমন। কিন্তু এই ১৫০-৬০টা কমন পেয়ে সেখান থেকে ১৪০-৫০টা তুলে আনতে হবে তো নম্বরটা। আমি হুম, কমন পেলাম, আমি জানি, কিন্তু নম্বর তুলতে পারছি না। এটা তার মানে আমার পড়াতে ডেফিসিট রয়ে হুম, গেছে। হুম। আবার ওই প্রশ্নগুলোতে ফিরে যাবো হুম, যেগুলো হুম, আমরা সার্ভে করে, করে হুম, হুম, বের করেছি। না, হুম। আগে সাবজেক্ট গুলো শেষ হ্যাঁ, করি। ভূগোল বলেছেন সাবজেক্ট আগে। ভূগোলটা। হুম, ইতিহাস একটা বাহ! বিরাট মানে হিরো বলা যায় হুম, কম্পিটিটিভ এক্সামের। হুম, মানে যে ইতিহাস জানে না সে কিছুই জানে না, হুম, আমরা এরকম একটা হুম, কম্পিটিটিভ এক্সামে হুম, ভেবে থাকি। ইতিহাসের ক্ষেত্রে ইদানিং একটা প্রবণতা আছে। কেউ কোনো ছাত্রছাত্রী বেশিরভাগই ৩ টে এজের জন্য ৩ টে আলাদা, আলাদা বই ফলো করেন। একদম ইউপিএসসি প্যাটার্নে পড়াশোনা হুম, করেন। আমাদের পিএসসির ক্ষেত্রে এটা কি হুম। খুব জরুরি? নাকি আ যেকোনো ১ টি বা ২ টি বই ধরে সেটাই মানে ৩ টে অধ্যায় পড়ব? ইতিহাসের প্রিপারেশন কিভাবে নেব? ইতিহাসের ক্ষেত্রে সঙ্গে জুড়ে দেব সাল তারিখ মনে রাখার পদ্ধতি হুম, এটাও। হুম। ইতিহাসের ক্ষেত্রে আমরা যখন ছোটবেলায় পড়তাম না 9-10 এর ক্ষেত্রে, তখন একটা পরীক্ষায় পাস করা, মুখস্থ করার ব্যাপার ছিল। কিন্তু এখন আমার সামনে একটা লক্ষ্য আছে যে আমাকে এই পরীক্ষায় পাস করতে হবে। যার জন্য তার প্রতি আমার ইন্টারেস্টটাও একটু এক্সট্রা অবশ্যই এখন থাকবে। আর ইতিহাস পড়তে তো ভালো লাগা উচিতই। যাই হোক, যার উচিত নয় তার ক্ষেত্রেও যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে কনটেম্পোরারি জিনিসগুলো একসাথে পড়তে হবে। একটা টাইমলাইন অনুসারে পড়তে হবে। ধরুন কোনো একটা টাইমলাইন ১২০০ শতাব্দী, ১৫০০ শতাব্দী, সেই সময় উত্তর ভারতে কি হয়েছিল অ্যাজ ওয়েল অ্যাজ দক্ষিণ ভারতে কি হয়েছিল। এই টাইমলাইনে কন্টেম্পোরারি গুলো যদি আমি একসাথে পড়ি, তাহলে দুটোর মধ্যে একটা মিল খুঁজে পাবো যেটা আমার মনে রাখতে সহযোগিতা করবে। আর ২ নম্বর হচ্ছে, এই ইতিহাসের সাল তারিখ অনেকেই ভুলে যায়। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডেইলি বেসিসে বা একটা রেগুলার বেসিসে রিভিশন করা। এই রিভিশন করতে, করতেই আস্তে, আস্তে সাল তারিখগুলো মনে রাখতে মনে থাকতে শুরু করবে। কিন্তু রিভিশন মানে ওই ১ বার ২ বার না, ২৫, ৩০, ৫০ বার রিভিশন করতে হবে। আমরাও যখন পড়াশোনা করেছি একেকটা বই ৩০, ৪০, ৫০ বার পড়েছি। ১ বার ২ বার পড়ে যদি বলি আমি পড়া হয়ে গেছে, তাহলে হবে না। এখানে বেশ। আমি ইতিহাসের কথা আরেকটু প্রশ্ন রাখবো। হুম, তবে আমাদের ফোন আছে একটি। নিশ্চয়ই। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি? আচ্ছা, না, কোনোভাবে বোধহয় একটু হ্যাঁ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একটা হুম, মেসেজ এসছে। হুম, রঞ্জন লিখছেন হাওড়া থেকে, চাকরির পরীক্ষার জন্য কত পার্সেন্ট নাম্বার চাই? কোয়ালিফাইং মার্কস বলতে চেয়েছেন। রাইট। তো যদি আমি বলি কোয়ালিফিকেশনের দিক থেকে, সব পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস এরকম থাকে না। যেমন আমি জানি বিসিএস এ নেই, ইউপিএসসি তে নেই। এনি গ্র্যাজুয়েট পরীক্ষায় দিতে পারবে। আবার কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু মিনিমাম মার্কস 50% বা কোনো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ওটা স্পেসিফাই করা থাকে। কিন্তু এর নরমাল চাকরির পরীক্ষাগুলোতে কোনো মার্কসের কোনো মিনিমাম মার্কস কোয়ালিফিকেশন কিছু থাকে না। ফোনে বেশ। কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হুম, হ্যাঁ, হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি
বলছি যে একটা কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে চাকরি পরীক্ষা যে হচ্ছে, তো চাকরি পরীক্ষায় অনেক সময় দেখা যায়, অনেক সময় কি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সব রকম স্টুডেন্ট তো পরীক্ষা দিচ্ছে অবশ্যই, তো খারাপ ভালো সব রকমই আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ব্রিলিয়ান্ট এরা অনেক সময় চান্স পায় না, ভিতর থেকে অনেক সোর্সে বা বিভিন্ন কারণে অনেককে ঢুকিয়ে দেওয়া হয় যারা হয়তো অনেকটা কম ব্রিলিয়ান্ট। তো এখানে মানে উপযুক্ত একটা এমন কোনো ব্যবস্থা আছে কি যে যারা সত্যি ব্রিলিয়ান্ট তারাই চাকরিটা পাবে আর বাদ বাকি জন অবশ্যই তারাও পাবে, কিন্তু আগে অবশ্যই ব্রিলিয়ান্টদের থাকবে, এরকম কোনো ব্যবস্থা আছে কি যে তারাই আগে, যারা পরীক্ষাটা ভালো দেবে তারাই যেন আগে স্থানটা পায়, সেটাই জিজ্ঞেস করবো। ব্রিলিয়েন্স এর সম্পর্কটা কতটা? না, এটা তো ঘটনা যে যারা ব্রিলিয়ান্ট তারাই চাকরিটা পায় এবং পাওয়াও উচিত। তবে আমরা দেখেছি যে যেসব ক্ষেত্রে অ্যাবারেশনস হয়েছে, যেসব ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, সেখানে কিন্তু বিভিন্ন সংস্থা, পুলিশ এগুলো কিন্তু খুব সক্রিয়ভাবে এগুলো দেখে এবং বিভিন্ন জায়গায় আমরা পিএসসির ক্ষেত্রেও দেখেছি পানিশমেন্ট হয়েছে, ইত্যাদি হয়েছে। সুতরাং ওই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শক্তভাবে হ্যান্ডেল করা হয়। আর তাছাড়াও আমি বলব আপনাকে, এগুলোকে মাথা থেকে সরিয়ে রেখে পজিটিভ ভাবুন এবং পজিটিভলি একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন, শুরু করুন এবং প্রথম দিকে রেজাল্ট টপ করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসছেন। বেশ। আপনি পিএসসি হিস্ট্রি নিয়ে বলছিলেন, মনীষা যেহেতু প্রশ্নটা হুম। করেছিল ইউপিএসসির ক্ষেত্রে, রাইট। বিশেষত আমি ধরেছি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এন্ড অ্যালাইড সার্ভিসের এই ধরনের সার্ভিসগুলোর ক্ষেত্রে, তার ক্ষেত্রে ইতিহাস নিয়ে প্রিপারেশনটা কেমন হবে? হুম। ইতিহাস নিয়ে প্রিপারেশন তো ইনডেপথ হবে, এনসিইআরটি পড়তে হবে, হয়তো আরেকটা অ্যাডিশনাল বই পড়তে হবে। কিন্তু তার থেকেও যেটি বেশি দরকার সেটা হচ্ছে লেখা। কারণ ওখানে লেখা মানে বিভিন্ন জিনিস চিন্তা করে লেখার জায়গায় চলে আসবে। যখনই আমি লেখা প্র্যাকটিস করব, একই চ্যাপ্টারের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেগুলো চিন্তা করে, করে উত্তর লিখতে হবে। ঠিক একটা আছে? যদি ছোট্ট উদাহরণ দেন, ধরুন মানে আমি আমাদের যদি জানার উদাহরণ জায়গাটা। এরকম বলি যে আজকে যদি ভারতের ইতিহাসে গান্ধীজি আ না আসতেন, তাহলে ভারতের ইতিহাস কোন পথে বইতো? আমরা কি আগে স্বাধীনতা পেতাম না পরে পেতাম? বা সুভাষজি যদি না আসতেন, হ্যাঁ? তাহলে কি আমরা আগে স্বাধীনতা পেতাম না পরে পেতাম? ধরুন এই কোয়েশ্চেন, কনসেপচুয়াল। কনসেপচুয়াল ব্যাপারটা একটা নলেজ দিয়ে এবং এটার কোনো ঠিক ভুলের ব্যাপারও অনেকটা হয় না। আপনি কিরকম লিখছেন তার উপরে ডিপেন্ড করে মার্কসটা। আপনার উত্তর আমার উত্তর দুটোই ঠিক কিন্তু একটু ডিফারেন্ট। তারপরে লজিক্যালি সাবস্টেনশিয়েট করাটা একদম ইম্পর্টেন্ট। ইউপিএসসির ক্ষেত্রে এটা ভীষণ ইম্পোর্টেন্ট। এই যে এনসিইআরটির কথা বললেন, এখান থেকেই আমরা প্রশ্ন করব যে হুম। এটাও আমাদের সার্ভেতে উঠে আসা প্রশ্ন হুম। যে এনসিইআরটির কোন, কোন ক্লাস ফলো করব। হুম। এটা অনেকেই বুঝতে পারেন না। কারণ যেহেতু আমাদের এই চাকরি পরীক্ষার সিলেবাসটা অনেকটা 7-8 থেকেই শুরু হয়ে যায়। হুম, হুম, আ এনসিইআরটি যারা ফলো করছে সব সাবজেক্ট নিয়েই আমি বলছি, শুধু হিস্ট্রি নয়। হুম, হুম, এনসিইআরটির কোন, কোন ক্লাসের বই মূলত সে পড়বে? হুম। এমনি 6 to 12 টা বলা হয়। কিন্তু 6 to 12 এর সব চ্যাপ্টার পড়ার দরকার হয় না। আর অনেক চ্যাপ্টারে রিপিটিশন আছে। 6 এ যেটা পড়ছি আবার দেখবে 11 এও সেটা আছে, 9, 10 এও হয়তো সেটা আছে। সুতরাং আমি যেটা বলব সেটা হচ্ছে যে আর্টসের ক্ষেত্রে 11-12 হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এগুলো 11-12 টা ফলো করা উচিত। আর সায়েন্সের ক্ষেত্রে 9-10 ঠিক আছে? এটা ছাড়াও আপনি YouTube এ সার্চ করলে বা ইন্টারনেটে সার্চ করলেই একটা লিস্ট পেয়ে যাবেন। কিছু, কিছু ক্ষেত্রে যেমন এনভায়রনমেন্ট এর ২-১ টা বই আছে সেখানে সব চ্যাপ্টার লাগবে না। ১ টা ২ টা চ্যাপ্টার লাগবে। ওইটা একটু স্পেসিফিক্যালি দেখে নিতে হবে। আদারওয়াইজ 11-12 এর আর্টস এর পার্টটা আর সায়েন্সের জন্য 9-10 এর পার্টটা। এটাই এনাফ। হুম। এবং তার সঙ্গে মানে আপনারা যেটা বলে থাকেন যে WBCS এর পুরনো সিলেবাসের যে পুরোনো সিলেবাস বই বইগুলো, এই বইপত্রগুলো। পত্রগুলো বোধহয় নিশ্চয়ই যারা পুরনো বইপত্র বিক্রি করেন সেখানে গিয়ে হ্যাঁ, তারা পাবেন। ফরেস্ট বই ইত্যাদি চত্বরে পাওয়া যাবে ওটা। আমরা খুব স্পেসিফিক্যালি সাবজেক্ট ধরে ধরে। এগোচ্ছিলাম। হুম, এরপর ইংরেজি। জিওগ্রাফি হলো, হিস্ট্রি হলো, বেশ সাহিত্যে ঢোকা যাক। ইংরেজি। হুম, ইংরেজি নিয়ে তো একটা ভাস্ট মানে সিলেবাস, অনেকের একটা ভীষণ কনফিউশন রয়েছে। আমি এটা নিয়ে, এই অনুষ্ঠানটা নিয়ে যখন আমরা কথা বলেছি, আমরা এরকম প্রচুর ছেলেমেয়েকে চিনি যারা অন্যান্য সাবজেক্টে শুইয়ে দেবে হয়তো, মানে ঠিক মানে অন্যান্য এই কলকাতার বলুন বা শহরের ছেলেমেয়েদের আরবান ক্লাসকে বলুন, হয়তো ইংরেজির জন্য তারা চাকরিটা পাচ্ছে না। এই ইংরেজির বেস ভালো করার জন্য কি করবে সেটা ডেসক্রিপটিভ পার্ট এবং অবজেক্টিভ পার্ট। আমাদের যেটা সিলেবাসে থাকে সেটা হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ পেপারগুলো থাকে। সেখানে প্রেসি রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এরকম ৪-৫ টা জিনিস থাকে ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই। তো এসে থাকে। তো সেইগুলোকে লিখতে হবে এবং সেগুলো লিখতে গেলে যেটা আমার দরকার ১ম হচ্ছে লেখার একটা মানে একটা স্ট্রাকচার। যেকোনো জিনিসের একটা স্ট্রাকচার বা ফরম্যাট থাকবে। সঙ্গে আমার থাকবে সাবজেক্ট ম্যাটার। কারণ ধরুন আমাকে একটা কোনো জিনিস নিয়ে আজকে ধরুন এই জিএসটি অথবা
যে ইউএসএ যে ট্যারিফ এটার সম্বন্ধে লিখতে দিল। সুতরাং জিনিসটাকে তো আমাকে জানতে হবে। সুতরাং নলেজ দরকার, জিনিসটা একটা স্ট্রাকচার দরকার, আর দরকার একটা হচ্ছে ভোকাবুলারি। এই ৩ টে জায়গাতে ইমপ্রুভ করার স্কোপ রয়েছে। তো ৩ টে আলাদা করে করতে হবে। নলেজটাও বাড়াতে হবে, স্ট্রাকচারটাও জানতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ভোকাবুলারি বাড়াতে হবে। ভোকাবুলারিটা খালি মুখস্থ করলে হবে না। যেমন আমি অনেক সময় নরম্যান লুইসের একটা বইয়ের কথা রেফার করি, খুবই ভালো, যেটা হচ্ছে ওই এটিমোলজি মানে রুট অফ দ্য ওয়ার্ডস নিয়ে ডিল করে, খুব এটা উপকারী হয়। কিন্তু তাছাড়াও আমি বলব ইংলিশে দুর্বলতা নিয়েও প্রচুর ছেলেমেয়ে পাস করছে। এটা নিয়ে অযথা ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইমপ্রুভ আমাকে করতে হবে আমি জানি। কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে ইংলিশে দুর্বল বা স্পোকেন ইংলিশে দুর্বল অনেক ছেলেমেয়ে আছে। তারা অধ্যবসায় করে, পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে যেই জায়গাটাকে তুলে অবশ্যই পরীক্ষায় পাস করছে এবং উইথ গুড র‍্যাংকস। সুতরাং এটা নিয়ে পজিটিভ ভাবে এগিয়ে যেতে হবে। দুর্ভাবনার কোনো জায়গা নেই আরকি। আমাদের বাংলা মাধ্যমে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করি তাদের এই ইংরাজি পেপারের কোয়েশ্চেন আনসার এবং ইন্টারভিউতে একটা সমস্যা যেটা হয় তা হলো আমাকে একটা ইংরেজি প্রশ্ন এলে আমি তাকে আগে বাংলায় উত্তরটা ভাবি, তারপর ইংরেজিতে ট্রান্সলেট করি। এই ফরম্যাটটা এটা কি ঠিক বৈজ্ঞানিক? একটা হচ্ছে যেসব পরীক্ষাতে সময়ের একটা ব্যাপার থাকে, যে অল্প সময়ে আমার খুব তাড়াতাড়ি চটপট করে করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু যখনই আমি প্রথমে ইংলিশ কোয়েশ্চেন পড়ে বাংলায় করব, তারপরে উত্তর করব, সেখানে কিন্তু সময় আমার নষ্ট হবে। সুতরাং সেখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে ওই যে ইংলিশের একটু দুর্বলতা ওটা কাটাতে হবে। কিন্তু যেসব পরীক্ষাতে এই প্রবলেমটা নেই, সময় আছে, তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু আমি অতটা চাপ না নিলেও চলবে। আর আমরা দেখি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন কিন্তু ইংলিশে হয়। সুতরাং ইংলিশের টার্মিনোলজি গুলো জানা কিন্তু ভীষণ দরকার। ফোনে বেশ। একজন কেউ আছেন মনে হচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। বলুন। হ্যালো, হ্যালো। বলুন। বলুন কে বলছেন? না, কোনোভাবে যদি তিনি আরেকবার শুনতে একটুখানি পাননি। ফোন হ্যাঁ, করেন। যদি আচ্ছা, আরো একবার বালি আসেন। থেকে সৌমেন পাল বলছেন হুম। চাকরির জন্য বয়স কিরকম হওয়া দরকার? বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন বয়সের ক্রাইটেরিয়া রয়েছে। যেমন মাধ্যমিক লেভেলের চাকরিগুলোর জন্য ১৬ বছর, উচ্চ মাধ্যমিকের জন্য ১৮ বছর। তবে গ্র্যাজুয়েশন পরীক্ষার যেগুলো রয়েছে, যেমন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমরা দুটো ভাগে দেখি। পুলিশ সার্ভিসের ক্ষেত্রে ২০ বছর এবং অন্যান্য সার্ভিস যেগুলো গ্রুপ এ বা সি বা ডি, তার ক্ষেত্রে ২১ বছর মিনিমাম ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই। বেশ। ইংরেজি হলো। এইবার অঙ্ক। বেশ বড় একটা বিষয়, ভাস্ট বিষয়। অঙ্ক সবাই সব ভুলে যায়। যে ছেলেটি ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন করেছে বা ভূগোল নিয়ে করেছে বা অন্যান্য বিষয় নিয়ে পাস করেছে, অঙ্কটাতে সে হয়তো দুর্বল ছিল। অঙ্ক ভুলে গেছে। চাকরির পরীক্ষা, সে অঙ্কের বেস শুরু করবে কিভাবে? অঙ্ক যেটা আসে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যারিথমেটিক পার্টটা আসে। আর অঙ্ক না বললেও রিজনিং আলাদা একটা ইস্যু রয়েছে আরকি, ব্যাপার রয়েছে। রিজনিংটা অ্যাকচুয়ালি সব স্ট্রিমের ছেলেমেয়েদের পক্ষেই একই রকম। ওটার কোনো আলাদা হয় না যে আমি অঙ্ক পড়েছি কি না পড়েছি। তবে যেটা অঙ্ক আমরা বলি সেই অ্যারিথমেটিক পার্টটা কিন্তু 6 থেকে 10 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 6 থেকে 10 এই পার্টটা যদি কেউ ভালো করে প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু মোটামুটি সব চাকরির ক্ষেত্রেই সে একটা ভালো জায়গায় চলে আসবে। এবারে একটু অন্যদিকে চলে যাই। তা হচ্ছে আমরা ভাষা শিক্ষা না, একটা প্রশ্ন নিয়ে নিই। মেসেজ একটা এসছে। সুচেতা পশ্চিম বর্ধমান থেকে বলছেন কোন সাবজেক্ট সবথেকে বেশি স্কোরিং এবং কোনগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে? একটু যদি সাজেশন দেন। আচ্ছা, আম ধরে নিচ্ছি উনি হয়তো বলছেন হয়তো জিএস, জেনারেল স্টাডিজ বা এই জাতীয় পেপারগুলোর কথা বলছেন, অপশনালের কথা বলছেন না। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো না স্কোরিং বলি ইন দ্য সেন্স আম যেগুলো বই পড়লে বই থেকে কোয়েশ্চেন আসে। যেমন ধরা যাক হিস্ট্রি। আমরা যদি বই পড়ি সেই বই থেকে আমরা কোয়েশ্চেন পাবো। ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স, রেগুলার নিউজপেপার পড়লে, ম্যাগাজিন পড়লে সেখান থেকে আমরা কোয়েশ্চেন কমন পাবো। আমরা যদি পলিটি, ইন্ডিয়ান ইকোনমি পড়ি, কোয়েশ্চেন কমন পাবো। কিন্তু আবার আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সায়েন্স বলুন, জিওগ্রাফি বলুন, কোয়েশ্চেন কিছুটা কমন আসে, কিছুটা আনকমন আসে। সুতরাং এই ধরনের সাবজেক্ট আমরা এইভাবে ভাবতে পারি। আর যদি আমি অপশনাল, ডাব্লিউবিসিএস এর অপশনালের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি যেহেতু আমাদের বিসিএস এর ক্ষেত্রে স্কেলিংটা হয় না, তাহলে সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নেয় বা ফিজিক্স, ম্যাথস নেয়,
তারা যদি মোটামুটি ভালো স্কোর মানে ভালো অ্যাকুরেসি লেভেল থাকে, তারা হয়তো ৪০০-র মধ্যে ৩০০ ৩৫০ পেয়ে যাচ্ছে। whereas খুব ভালো ছেলেমেয়েও যদি মানে ইংলিশ লিটারেচার নিয়ে অপশনাল পরীক্ষা দেয়, সে হয়তো ২২০-২৩০ এর বেশি তুলতে পারে না। সুতরাং স্কেলিং না থাকার জন্য এই জায়গাটা কিন্তু আমরা সায়েন্সের সাবজেক্টকে সবচেয়ে বেশি স্কোরিং ধরবো। তারপরে কয়েকটা সাবজেক্ট আছে, সব ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই নেয়, যেমন সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, পলিটিক্যাল ল সায়েন্স, ল। তো এইগুলো কিন্তু মোটামুটি স্কোরিং মানেটা কি, আমি কম সময়ে বেশি স্কোর করতে পারবো, কম পড়ে একটু বেশি স্কোর করার চিন্তা ভাবনা, এইটাই হচ্ছে আমাদের টার্গেট আর কি। অপশনাল বাংলা আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বিগত ৫ বছর অপশনাল বাংলা নিয়ে খুব ভালো রেজাল্ট করছেন, হুম, র্যাঙ্কে আসছেন। হুম, হুম, অপশনাল বাংলা নিয়ে প্রচুর মিথ আছে। হুম, কেউ কেউ বলেন বাংলা যেহেতু আর্টসের সাবজেক্ট, হুম, অপশনাল বাংলায় ভালো নম্বর ওঠে না, হুম, হুম। অপশনাল ইংরেজিও তাই, বদনাম আছে এই দুটো সাবজেক্ট নিয়ে। আপনি কি বলেন? না, আমি যেটা দেখেছি, কেউ যদি সত্যিই অপশনালে খুব ভালো নলেজ থাকে, ইংলিশ, বাংলা নিয়ে খুব ভালো, ভালো স্কোর করে ছেলেমেয়েরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আবার ওই একটাই কথা, খুব ভালো নলেজ থাকতে হবে। জাস্ট উপর পড়ে কোয়েশ্চেন মুখস্থ করে সাজেস্টিভ পড়ে কিন্তু লিটারেচার সাবজেক্টগুলো এট লিস্ট হবে না। হুম, হুম। আচ্ছা, কেউ যদি মাতৃভাষাতে কম্পিটিটিভ পরীক্ষা দিতে চায়, সেটা কতটা ঝুঁকি, নাকি সেটা সাহস করে নিলে ভালো? আম এটা তো ইউপিএসসির ক্ষেত্রে আমি বলব, এটা ২২ টা যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের 8 শিডিউলে কনস্টিটিউশনের, সেখানে ২২ টাই নেওয়া যেতে পারে। তার মধ্যে মাতৃভাষাতে কারো যদি বাংলা থাকে, সে অবশ্যই নিতে পারলো। ধরে নিলাম বাংলাই সে নিল। কিন্তু বাংলায় পরীক্ষা দিলে সে নিজের ভাষাটা যত সহজে বোঝাতে পারবে, হয়তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে বুঝে সেটা করতে একটু ডিফিকাল্ট। ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু এটা কোনো বাধা নয়, এবং আপনারা নিজের জানেন যে ইউপিএসসি পরীক্ষাতে লিখিত কেন, মৌখিক পরীক্ষাটাও বাংলা ভাষায় দেওয়া যেতে পারে। সেখানে ওনাদের ট্রান্সলেটর থাকেন এবং বোর্ডে একজন বাঙালিও থাকেন। কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বাংলায় লেখার স্কোপ আ আ নেই। বেসিক্যালি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস থাকে। তবে যেখানে বাংলায় লেখার স্কোপ আছে, সেখানে বাংলায় লিখলে যে কোনো নেগেটিভ ব্যাপার কিছু না, একই ব্যাপার। পরীক্ষার যদি ভালো লিখতে পারে, ভালো মার্কস পাওয়া যায়। আমি জাস্ট আপনার কথার সঙ্গে অ্যাড করছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসনে একজন সিনিয়র আইএএস অফিসার আছেন, হুম। যিনি আইএএস পরীক্ষা গোটা পরীক্ষাটাই বাংলাতে দিয়েছিলেন, হুম। বাংলায় লিখেছিলেন। আগেও দেখেছি আমরা, হুম। এরকম হুম। আইএস আমরা আগেও পেয়েছি। হুম, আরেকটা প্রশ্ন, ওই সার্ভে থেকে উঠে আসা প্রশ্ন, যে একসঙ্গে সিজিএল, সিএইচএসএল, তার সঙ্গেই পিএসসি, হুম, হুম। এটা কি সম্ভব, নাকি সিলেবাসগুলো বেশ কিছুটা আলাদা বলে এটা অসম্ভব বা কঠিন? ইদানিংকালে পরীক্ষার ডাব্লিউবিসিএস সহ, মিসেলেনিয়াস সহ, পিএসসি যেসব পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো ম্যাক্সিমামই এমসিকিউ নির্ভর হচ্ছে, এবং তার সাথে সিজিএল, সিএইচএসএল এর এগুলো একটা বিশাল মিল রয়েছে। মানে একটা পড়াশোনার মধ্যেই কিন্তু দুটো চলে আসছে। কিন্তু যখনই আমি ডেসক্রিপটিভ পার্টে চলে যাব, তখনই কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাবে। যার জন্য যতক্ষণ এই এমসিকিউ প্যাটার্নে আছে, একটা ছেলেমেয়ে প্রিপারেশন করলেই দুটোর প্রিপারেশন একসাথে হয়ে যেতে পারে। হ্যাঁ, অপশনালটা আলাদা করে পড়তে হবে, ওই জায়গাগুলো বা ল্যাঙ্গুয়েজ পেপারগুলো আলাদা করে পড়তে হবে। তবে এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে আম ধরুন, এই যে ডেসক্রিপটিভ লেখাটা অনেক ক্ষেত্রে হয় কি, এমসিকিউ পড়ে ওই ডেসক্রিপটিভ জায়গাটা একটু দুর্বল হয়ে পড়ে। সেটাকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার রয়েছে আরকি। হুম, হুম। হ্যাঁ, কলমটাও যেন চলে। চলে আরকি। আপনি একটা কথা প্রসঙ্গে বলেছেন যে ইতিহাসের ক্ষেত্রে, যে একটা সাল ধরুন আমি ১২০০ শতক পড়ছি, ১২০০ শতকে কি কি হয়েছে পড়বো। এটা একটা নতুন ছাত্রের পক্ষে, যে প্রথম শুরু করছে, বিগিনার্স, বা যে অনেকদিন ধরেই করছে, তার ক্ষেত্রেও এইটা তো প্রথমেই তার মানে বোঝার অসুবিধে, যে ১৯০০ সালে আমার আর ১৯০০ থেকে ১৯৩০ এর মধ্যে আমার আর কি কি ঘটেছে, হুম, হুম। গোটা বইটা তাকে একবার তাহলে পড়ে ফেলতে হবে। এইটার সহজ করে করার পদ্ধতি কি? না, আমি কিন্তু বলব, মানে এখন মানে যেটা নিয়ম সেটা হচ্ছে, আ আপনি যেটা বললেন যে বইটা কিন্তু কেউ একটা ধরুন পড়তে চাইছে, ইতিহাসটা পড়বে। তার কিন্তু ১ম টার্গেটটাই হবে বইটাকে আগে গল্পের মতন করে ২ বার ৩ বার পড়ে নেওয়া। রিডিং, বা একবারই পড়ে নিক। পুরোটা পড়ে নিতে হবে। তারপরে সে চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করল। এবার পড়া শুরু যখনই করবে, সেটা খাতা রাখবে এবং খাতাতে সে সালটা নোট করতে শুরু করবে, এবং আবার ২ টো চ্যাপ্টার পরে আবার ওই সালে যদি কিছু হয়ে থাকে, তাহলে আবার সেই ওই টাইমলাইনে ফিরে এসে আবার ওখানে একটা কিছু লিখবে। মানে এটা একটা তার খাতা থাকবে, যেখানে টাইমলাইনটা থাকবে, এবং ওই টাইমলাইনে যা ইনসিডেন্ট হয়েছে, সেগুলো যখন যেখানে পাবে ওইখানে এসে লিখে রাখবে। তাহলে কি হলো, ওনার পুরো একটা খাতার মধ্যে পুরো ইতিহাসটা ওর থাকলো, যেটা রিভিশনের সময় চটজলদি খুব ওর সুবিধা হলো। না হলে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের সময় ওদের ইংরেজদের কে ছিল আর ফরাসিদের কে ছিল, ভুলে মানে যাবে। আর ভুলে যাওয়ার ব্যাপার হয়ে যাবে আরকি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমরা সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকেই পাই, রিভিশন করব কিভাবে? কারণ কম্পিটিটিভ এক্সামে যত পড়বে তত ভুলবে। হুম, হুম। এটাই
নিয়ম, প্রাকৃতিক নিয়ম, হুম। তাহলে কিভাবে রিভিশন করবে যাতে এই ভোলাটাকে অনেকটা প্রতিরোধ করা যায়? প্রথম কথা হচ্ছে যে টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই পড়ার পরে সেগুলোকে একটা জট ডাউন করে হোক, নোট তৈরি করে হোক, একটা ছোট জায়গায় আনতে হবে। ধরুন আমি পলিটিক্সে ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্তের বলছি। এটা এত মোটা একটা বই, এটাকে প্রথমে আমাকে ছোট করে এমন একটা জায়গায় আনতে হবে যেটা আমি ২-৩ ঘন্টায় রিভিশন দিতে পারবো। কারণ পরীক্ষার আগে ওই ২-৩ ঘন্টা সময়ই আমি পাবো। তো ওই জায়গাটা প্রথমে আনতে হবে। তারপরে সেটা রিভিশনের ব্যাপার চলে আসবে এবং রিভিশনটা মানে হচ্ছে প্রত্যেক দিন না হলেও প্রত্যেক সপ্তাহে ১ দিন করে রাখতে হবে যে আমি ওই দিনটাতে খালি রিভিশন দেবো এবং রিভিশন মানে হচ্ছে পড়া, জাস্ট রিডিং পড়া। এই রিডিং পড়তে এটা আল্টিমেটলি আমার মুখস্থ হয়ে যাবে। আমরা দেখি আমাদের মা কাকিমারা অনেক সময় গীতা মুখস্থ বলে দিচ্ছে, কোনো সেই পাঁচালী-টাচালি মুখস্থ বলে দিচ্ছে। ওরা তো মুখস্থ করেনি কোনোদিন। একই জিনিস বারবার পড়ে ওদের মুখস্থ হয়ে গেছে। ঠিক তেমনিভাবেই মানে আমাদের কি করতে হবে? পড়তে হবে। বারবার রিডিং পড়তে মুখস্থ হয়ে যাবে। কারণ আ কিন্তু আপনি এমনভাবে বললেন ব্যাপারটা যেন জল ভাত। একটা মোটা বইকে আপনি বলছেন ২-৩ ঘন্টার মধ্যে রিভিশন। এই ব্যাপারটা কি? এই জড়িবুটিটা কি? ওই মোটা না, বইটাকে ওই জায়গায় নিয়ে আসা? না ১ম এ তো আমাকে ছোট করতে হবে। ১ম এ আগে পড়ে জিনিসটাকে আমাকে নোট ডাউন করতে হবে ফার্স্ট টাইম। করে যখন আমি একটা জায়গায় আনলাম যেটা একটা খাতার মধ্যে আমি পুরোটা আনতে পারলাম, সেই খাতাটাই এবার আমার হয়ে যাবে বাইবেল। যখনই আমি রিভিশন দেব মেক্সিমাম সময় এই খাতাটাই রিভিশন দেব এবং সেইটার জন্য আমি বলছি ২-৩ ঘন্টা সময় লাগবে। পুরো বই তো ২-৩ ঘন্টায় সম্ভব নয়। কারণ ধরুন আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা পার্টিকুলার ডেতে মেইন পরীক্ষা WBCS এর ৪ টে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে। পলিটি ইকোনমি ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে হচ্ছে ম্যাথস, রিজনিং। তাহলে কোনটার জন্য কত সময় দেবেন? ওই ২-৩ ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। যার জন্য এই খাতাটাই বারবার পড়তে হবে। এইজন্যই আমি ওই ২-৩ ঘন্টার কথাটা বলেছি আরকি। আচ্ছা। আচ্ছা। আপনাকে একেবারেই মানে আমরা প্রশ্নবাণে জর্জরিত করে দেবো আজকে। যত কোনো রকম অসুবিধা নেই। টেকনিক আপনি বলছেন, সেখান থেকেই অনেক রকম প্রশ্ন বেরিয়ে আসছে। যেমন ধরুন লক্ষ্মীকান্ত। একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনি বলেছেন যে পলিটির একটা ভীষণ ভালো বই আছে। যেটা সবাই ফলো করে থাকে। এটার কোনো বিজ্ঞাপনী প্রচার হয় না। মানে এটা একদম বাইবেলের মতন পড়া হয়। তো সেক্ষেত্রে একটা যেকোনো বই আমি বাদই দিলাম ওই পার্টিকুলার বইটির কথা। একটি মোটা বইকে হুম, হুম, একটি ছাত্র যখন এক জায়গায় করছে, হুম, যথেষ্ট সময় সাপেক্ষ। হুম, আমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট থাকে যারা চাকরি করতে পড়াশুনো করে। তার হাতে হয়তো প্রিপারেশনের জন্য প্রতিদিন ১০-১৫ ঘন্টা নেই। হুম, হুম, তার হয়তো হাতেই ৫ ঘন্টা আছে। সে ওই ৫ ঘন্টায় একটা হিউজ সিলেবাস, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ওই তুমি যেটা একটু আগে পড়লে যে আন্ডার দ্য স্কাই সবকিছুই। সেইটাকে আয়ত্তে করার জন্য সে কি তখন বসে বইটাকে সংক্ষিপ্ত করবে? নাকি তার জন্য আবার অন্য টেকনিক আছে? দেখুন কোনো শর্টকাট অ্যাজ সাচ নেই। তবে এখানে একটা জিনিস আছে যে বই তো একটাই। কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য আমাকে বিভিন্নভাবে জিনিসটাকে পড়তে হবে। একটা জিনিস ভাবুন, লক্ষ্মীকান্ত পড়ে একটা পরীক্ষা ধরুন ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে ৫,০০,০০০ ছেলেমেয়ে, WBCS পরীক্ষা দিচ্ছে ১,০০,০০০ ছেলেমেয়ে। একটা উদাহরণস্বরূপ বলছি। সেখানে আস্তে স্কিম হতে ৫,০০০ জন মেন পরীক্ষায় চান্স পেল এবং তার মধ্যে থেকে ৫০০ জন হয়তো প্রিলি, মেন, ইন্টারভিউ সব মিলে ফাইনালি সিলেক্টেড হলো। তাহলে আপনি যদি দেখেন লক্ষ্মীকান্ত পড়ে মাত্র ৫০০ জন পাস করলো আর বাকি ৯৫,৯৫০ জন ফেল করলো কিন্তু ওই একই বই পড়ে। সুতরাং বইটা ম্যাটার নয়। বইটাকে আমি কিভাবে কাজে লাগাবো দ্যাট ম্যাটার্স। ঠিক আছে? তাহলে এবার আমাকে আসতে হবে যে আমি কোন পরীক্ষা দিচ্ছি। ধরুন আমি উদাহরণস্বরূপ বলি এই লক্ষ্মীকান্তের যে ম্যাটার যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এখান থেকে ক্লাস ৭-৮ আমার ছেলেমেয়েদেরও বইতে আছে, আবার দেখেছি আবার 11-12 এরও প্রশ্ন আসে, ইউপিএসসিরও প্রশ্ন আসে, সব জায়গার লেভেলের প্রশ্ন আসে। সুতরাং আমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ফলো করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করে আগে আমাকে স্ট্যান্ডার্ডটা দেখতে হবে যে কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো আমি অ্যাকচুয়ালি এখান থেকে ধরবো। এবার ওই বইটা পড়ে একটা স্ট্যান্ডার্ড এরকম ওই সিমিলার স্ট্যান্ডার্ডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের আমাকে বেশ কিছু নোট তৈরি করতে হবে এবং তৈরি করে বারবার রিভিশন দিতে হবে। কিন্তু এটার যদি শর্টকাট নিই, বিভিন্ন বইয়ের এখন জিস্ট বেরিয়ে গেছে, ইত্যাদি বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে মুখস্থ করে অনেক কোশ্চেনই উত্তর করা যায়। কিন্তু যখন মানে এটা তো সবাই করছে, তাহলে আমি এগোবো মানে অন্য কম্পিটিটর হুম। থেকে এগোবো কি করে? ওই যেগুলো সে পারবে না সেগুলো তো আমাকে করতে হবে। তো তার জন্য কিন্তু ওই বইটা পড়া একটু জরুরি আছে। টেক্সট বইটা ফলো করা যায়। রাইট। ফোনে কে আছেন? হ্যালো। না, ছিলেন। হুম, আবারও আসবেন নিশ্চয়ই। হুম, চলে যাব আবার একটু অন্য সাবজেক্টের প্রশ্নে আবার ফিরব। সায়েন্স। হুম,
একটা সময় ছিল যে বলা হতো যে পিএসসির এই ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এগুলো হচ্ছে আর্টসের ছেলেমেয়েদের পরীক্ষা। সায়েন্সের ছেলেমেয়েদের খুব একটা করার জায়গা নেই। সিনারিও বদলাচ্ছে। আমরা হুম। দেখতে পাচ্ছি প্রিলিমসের ক্ষেত্রেই বিগত কয়েক বছরে সায়েন্সের ভীষণ একটা রমরমা ব্যাপার আছে। হুম, হুম, সায়েন্স মানে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে ৩ রকম সায়েন্স নিয়েই আপনারা এই প্রশ্নগুলো দেখে থাকি আমরা। হুম, হুম, তো এই যে সায়েন্সের প্রিপারেশন হুম। অঙ্কটা বাদ দিয়ে, এটা কিভাবে সম্ভব? মানে সায়েন্স তো একটা ভাস্ট সাবজেক্ট। কতটা পড়বো? কি পড়বো না? সবাই তো সায়েন্সে ভালো হবে না। হুম। তারা কিভাবে নেবে? সায়েন্সটা বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস 9-10 এর যে বইগুলো প্রথমে সেটা পড়ে নিতে হবে সায়েন্সের ক্ষেত্রে। সেটা ফিজিক্যাল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বায়োলজি বা লাইফ সায়েন্সটাও পড়তে হবে। এটা 9-10 এর বইটা পড়তে হবে। এর উপরের স্ট্যান্ডার্ডে গেলে সকলের ক্ষেত্রে সম্ভব হবে না। বিশেষ করে আর্টসের ছেলেমেয়েদের ডিফিকাল্ট হয়ে যাবে। সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। কিন্তু সঙ্গে আরেকটা জিনিস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া। কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব সায়েন্সের জিনিসগুলো আসছে সেটাকে কিন্তু একটু ছানবিন করতে হবে। ধরুন এই যে আমাদের পিএসএলভি ছোড়া হলো রকেটের মাধ্যমে সেটা উপরে আমাদের স্যাটেলাইট নিয়ে গেল। তাহলে ওখানে কতগুলো টার্ম আছে এলইও লোয়ার আর্থ অরবিট জিনিসটা কি? আমি মুখস্থ করে চলে গেলাম তা করলে হবে না। জিনিসটা কি আগে বুঝি। এই যে রকেটে যে আমাদের যে ফোর্সগুলো ইউজ হয় বা জ্বালানিগুলো। জ্বালানিগুলো ইউজ হয় সেগুলো কি? কত উচ্চতায় এই আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আছে? যখনই পড়বো ওই মুখস্থ করে গেলে হবে না। বুঝে, বুঝে করতে হবে। ওটাই সায়েন্স, ওটাই অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। ওইখান থেকেই যখন প্রশ্ন আসবে তখন দেখবেন পারবে। আর কিছু প্রশ্ন তো এদিক ওদিক থাকবেই। সব প্রশ্নের পেছনে ছুটলে হবে না। কিন্তু আমার পড়াটাকে একটা গণ্ডির মধ্যে রাখতে হবে। তো সেটার জন্য আবারও রিপিট করব 9-10 এর যে বেসিক যে একদম বইগুলো আছে আমাদের বাংলা মাধ্যম, ইংলিশ মাধ্যমের আর সঙ্গে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিসগুলো প্রপারলি বুঝে পড়তে হবে। আমি না একটু হুম, আলোচনাটাকে হুম, অন্যদিকে ঘোরাই, কারণ হুম। আমি দেখছি বারবার করে আপনি আমাদের যে বেসিক সিলেবাস অর্থাৎ যে আমাদের একাডেমিক কারিকুলামের সিলেবাসটাকে খুব স্ট্রেস দিচ্ছেন। হুম, হুম, তাহলে হুম, ধরুন মাধ্যমিক অবধি আমরা কমন সিলেবাসে পড়ি, রাইট। উচ্চ মাধ্যমিক থেকে আমাদের কম্বাইন করার সুযোগ থাকে। হুম, হুম, তাহলে এই সময় থেকেই যে ছেলেমেয়েরা ভাববে যে আমি সামনে জীবনে চাকরি করব, বাবা মারা ভাববে যে আমার ছেলেমেয়েরা ভালো ভালো চাকরি হুম। করুক, তাহলে কম্বিনেশন একাডেমিক কম্বিনেশন স্টার্টিং ফ্রম 11-12 সেখান থেকে কি কম্বিনেশন করাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ চয়েস অফ কম্বিনেশনটা সেটা করলে ভালো হয়। কিরকম সে একটু যদি দুই হুম, একটা বলেন। হুম। ধরুন কেউ মনে করছেন যে ইউপিএসসি নেবেন এবং চিন্তাভাবনা করেছেন ইউপিএসসিতে পার্টিকুলার কোনো অপশনাল নেবেন, মেবি পলিটিক্যাল সায়েন্স। তাহলে সেটা 11-12 থেকেই সে যদি আলাদা করে নিতে থাকে এবং পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে বা এখন তো এনইপি চলে এসেছে নতুন এনইপিতে ৪ বছরের। যাই হোক সেটাকে মাথায় রেখে করে সঙ্গে ৫ সাবজেক্ট নিল হিস্ট্রি এবং অন্য একটা সাবজেক্ট। তাহলে প্রথম থেকেই তার কিন্তু এই জায়গাগুলো হতে থাকলো। তবে আরেকটা মতও রয়েছে অনেকে 11-12 অবধি সায়েন্সটা করে নেন যাতে আমাদের ইউপিএসসিতে যে সিস্যাট বা এই পোরশনটা আছে অনেক একটু হলেও একটু কনফিডেন্স বেশি পাওয়া যায়। তো সেটা করে নেন। তারপরে উনি আর্টসের সাবজেক্টটা চলে যান যেখানে উনি অপশনাল নেবেন যেটা সেটা মেজর হিসাবে করে তারপর এগোন আরকি। বেশ। আবারও আমরা একটু সাবজেক্টের বেসিক জায়গাগুলোতে ফিরবো। সেটা হলো টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট ব্যাপার। এই যে যারা চাকরি করতে পড়ছেন তাদের জন্য। আমি ২ টো প্রশ্ন করব পরপর। ১ম এই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে যাই যে যিনি চাকরি করতে পড়ছেন আজকাল তো YouTube এ প্রচুর নানা রকম আমরা দেখতে পাই যে সাবজেক্টস এর উপর ক্লাসেস হয়, ফ্রি ক্লাস পাওয়া যায়। এই চাকরি করতে পড়ার একটা অদ্ভুত টেকনিক আপনি আগেও বিভিন্ন ক্ষেত্রে বলে থাকেন। কারণ আপনারা এখন বেশিরভাগ ছাত্রছাত্রী পান যারা বিভিন্ন সেক্টরে চাকরি করে। এদের প্রিপারেশনটা কোথায় আলাদা এবং কিভাবে তারা নেবে? প্রথম কথা হচ্ছে আ যারা চাকরি করেন তাদের একটা জিনিস আমি মানি কারণ আমিও চাকরি করতেই পড়াশোনা করেছি শেষের দিকে। সেটা হচ্ছে রিসোর্স ইউটিলাইজেশন এর পাওয়ারটা বোধহয় একটু বেশি থাকে। মানে একজন যে চাকরি করেন তিনি জানেন অবজেক্টিভলি যে তাকে ৪ ঘন্টার মধ্যে এই সিলেবাসটা শেষ করতে হবে এবং কি করতে হবে সেই মতন উনি এগোতে পারেন। একটু ক্যাপাসিটি হয়তো একটু ক্যাপাবিলিটিটা বেশি থাকে। আচ্ছা এবার চাকরি করতে সময়টা কিভাবে বের করবেন সেটা হচ্ছে মানে ওই টানা না ৩, ৪, ৫ ঘন্টা পড়াটা তাদের পক্ষে সম্ভব হবে না। সকালে হয়তো ১-১.৫ ঘন্টা পেলেন। দুপুরবেলাতে খাবলা করে ৫-১০ মিনিট করে ২-৩ বার সময় পেলেন। টোটাল হয়তো ১৫-২০ মিনিট পেলেন। বিকেলের দিকে আবার একটু ২০ মিনিট সময় পেলেন। রাতের দিকে ১-২ ঘন্টা পেলেন। এই সারাদিনে যখনই সময় পাবে তখন পড়তে হবে। কিন্তু কোন সময় কি পড়তে হবে সেটা ভেবে নিতে হবে। যখন আমি টানা সময় পাবো তখন হয়তো একটা বড় সাবজেক্ট পড়লাম। যখন আমি অল্প সময় পাবো তখন আমি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা করলাম। ৫ মিনিট সময় পেলাম একটু এমসিকিউটা দেখে নিলাম। এমসিকিউ সলভ করে নিলাম কোথাও একটা।
যখন যেমন সময় পাবো রাস্তাঘাটে যাচ্ছি, বাসে ট্রামে যাতায়াত করছি, তখন একটা অ্যাপ থেকে কোনো একটা এমসিকিউ সলভ করলাম, প্রিভিয়াস ইয়ার করে নিলাম। সুতরাং এইভাবে নিজেকে এনগেজ করে রাখতে হবে। আমি কখনোই এখন বা নিয়ারেস্ট মিনিং অমুক তমুক হ্যাঁ, এগুলো করে হ্যাঁ, ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। তারপরে আপনি বলছেন ফোকাসটা, হ্যাঁ, ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। সবসময়। সবসময় ওখানে ফোকাস হয়ে থাকতে হবে। একটা প্রশ্ন এসছে, দীপায়ন শতপথী লিখছেন তাপুবাইদ জিরাবাইদ বাঁকুড়া থেকে, বলছেন আমি প্রাইমারি স্কুল টিচার, আমি পিএসসি ডাব্লিউবিসিএস প্রিলিমস দেব, মিসলেনিয়ার্স দেব, আপার প্রাইমারি টেট দেব, 3টে আলাদা আলাদা পরীক্ষা। এর প্রিপারেশন কিভাবে নেব? আমি প্রথমেই শুধু দীপায়নই নয় অন্যদের প্রশ্নগুলোও ধরে প্রশ্ন করি যে পিএসসি ডাব্লিউবিসিএস প্রিলিমস তার স্ট্র্যাটেজি কি হবে? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস কোয়েশ্চেন তো খুবই ভালো করেছেন। আমি একটা জিনিস অ্যাড করে নিই। আগে ডাব্লিউবিসিএস যে ছেলেমেয়েরা দিতেন, একটা মানে একটা গ্রুপ অফ পিপল ছিল, তারা খালি ডাব্লিউবিসিএস পরীক্ষা বা এই জাতীয় পরীক্ষাই দিতেন। এক ধরনের ছেলেমেয়ে ছিল, তার নেক্সট লেভেলটা দিতেন। আরেক ধরনের ছেলেমেয়েরা ছিলেন, তার পরের লেভেলটা দিতেন। এখন চাকরির যা বাজার বা যে আনএমপ্লয়মেন্টের যা ব্যাপার চলে এসছে, তাতে কিন্তু যে ছেলেমেয়েরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে, সেই ছেলেমেয়েরাই আবার মিসলেনিয়াস সার্ভিস দিচ্ছে, সেই ছেলেমেয়েরাই ক্লারিক্যাল পরীক্ষা দিচ্ছে, সেই ছেলেমেয়েরাই আবার গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ সব পরীক্ষাতেই প্রায় কম্পিটিটর আমার সেম। সবাই দিচ্ছে সবাই সব পরীক্ষা দিচ্ছে। সুতরাং কম্পিটিটর কিন্তু, সুতরাং গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু আমি ওই ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেটের সাথেই আমাকে লড়তে হবে। হ্যাঁ, এবার এইটা যদি আমি মাথায় রাখি, তাহলে এবার সব পরীক্ষার, এই যে মিসলেনিয়াস বললেন, ডাব্লিউবিসিএস বললেন, ইত্যাদি বললেন, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে এবং আবার আমি একই জায়গায় ফিরে যাব। সেটা হচ্ছে বেসিক লেভেল থেকে শুরু করে 9-10 এর বই থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। কারণ আমি যদি বেসিকটা বা রুডিমেন্টারি জায়গাটা ঠিক না করি, প্রথম তো আমার ভালো লাগবে, হয়তো বড় বড় বই পড়ে আমার অনেকটাই এগোবে, কিন্তু তারপর কোথাও গিয়ে 6 মাস 8 মাস 1 বছর পরে মনে হবে আরে এটা তো হচ্ছে না, সেটা তো হচ্ছে না, তখন দেখা যাচ্ছে তার বেসিক জায়গায় গলদ রয়েছে, আবার তাকে বেসিকে ফিরে আসতে হয়। আর সে যদি বেসিকটা না পড়ে যায়, তাহলে কিন্তু ওই অ্যাডভান্টেজটা সে পাবে না। এটাই সমস্যা। মিসলেনিয়াস যেহেতু সাবজেক্টিভ প্যাটার্নে হয়, বাকিগুলো এখনো এমসিকিউ প্যাটার্নে, তো এক্ষেত্রে যদি একটু প্রিপারেশনটা কিভাবে নেওয়া হবে আলাদা করে বলে দেন, কারণ অনেকেই ওই সাবজেক্টিভ ব্যাপার বলে একটু ভয় পান এই পরীক্ষাটা দিতে, যে এতগুলো সবই এমসিকিউ, এটা শুধু সাবজেক্টিভ, মনে রাখতে পারবো না, এগুলোর সমস্যা কিভাবে কাটাবে? তো মিসলেনিয়াসের যে ফার্স্ট পার্টটা, যেটাতে প্রিলিমিনারিটা তো এমসিকিউ হলেও পরবর্তীকালে যেটা সাবজেক্টিভ ম্যাটারে চলে আসছে, সেখানে আমি বলবো যে একটা প্র্যাকটিস করারই ব্যাপার মানে রয়েছে। মানে অনেকদিন আসলে টাচ নেই, তো যার জন্য একটা ভয় পান, একটা আনইজি ফিল রয়েছে। সেটা যদি চর্চা করতে শুরু করা যায়, মোটামুটি ডেইলি একটা করে ট্রান্সলেশন, ডেইলি একটা করে প্রেসি বা 2টো করে কোশ্চেন সলভ করতে থাকেন, তাহলেই দেখবেন মোটামুটি মাসখানেক পরে একটা তার কনফিডেন্স চলে এসছে, লেখার অভ্যেসটা তৈরি হয়ে গেছে। কিন্তু কি লিখবেন সেটা তো তৈরি করতে হবে। যে সাবজেক্ট ম্যাটারে লিখতে বলছেন, চিঠি লিখতে বলছে, নিজের গ্রামে কি সমস্যা বা দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেটা নিয়ে চিঠি লিখতে বলছেন, তাহলে দুয়ারে সরকারটা নিয়ে আমাকে জানতে হবে তো। সুতরাং লেখা প্র্যাকটিস তো প্রথম 1 মাস 2 মাসে হয়ে যাবে, তারপরে মেটেরিয়ালটাও ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং লেখা প্র্যাকটিসের সাথে সাথে নতুন নতুন মেটেরিয়াল করা, এটা এই দুটো মিলিয়ে তাকে চালাতে হবে। ফোনে কি আছেন দেখি? হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, পাচ্ছি না, যাক বলুন, পেলাম, বলুন। থ্যাঙ্কস। আচ্ছা, বলছি আমার প্রশ্নটা হচ্ছে দাদা এবং দিদিদের উপর। আকাশবাণীতে এই নাটক বিভাগে যেটা আমাদের বিষয় আজকে, আমরা এই বিষয়ের মধ্যেই থাকবো এবং বিষয়েরই প্রশ্ন নেব, অন্য কোনো প্রশ্ন নেব না। চলে যাব পরের প্রশ্নে, সৌম্যবাবুর কাছে। আ তোতা দাস তিনি লিখছেন, আমি ক্লাস 10 পর্যন্ত টিউশন করি, টাইম পাই না কম্পিটিটিভ এক্সাম পড়াশুনো করার, আমাকে একটু গাইড করুন আমি কিভাবে করব? টিউশন করেন, খুবই ভালো কথা। 9-10 এর যখন টিউশন করেন, 9-10 এর চেষ্টা করুন সব সাবজেক্টের পড়াতে আর কি। মানে পার্টিকুলার ধরুন সায়েন্স গ্রুপ বা আর্টস গ্রুপ নয়। আপনি যদি পুরোটাই পড়ান কাউকে বা এই গ্রুপ অফ পিপলকে, তাহলে কি হবে, পুরোটারই কিন্তু চর্চা আপনার হতে থাকবে। সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ। এর সাথে সাথে এগুলো যদি আপনি পুরোটা মোটামুটি তৈরি করতে পারেন, তারপরে আপনাকে তার সাথে সাথে রেগুলার বেসিসে একটু নিউজ পেপার পড়া, একটু ম্যাগাজিন দেখা, লেখা, এগুলো করতে হবে। কিন্তু 9-10টা যদি আপনি টিউশন যেটা পড়াচ্ছেন সেটাকে একটা অ্যাডভান্টেজ হিসাবে নেবেন, নিয়ে আপনি এগোন। আর এগুলো হলে 9-10 এর সিলেবাসটা কভার হলে তারপরে আপনি এক্সট্রা বইগুলোতে যেতে পারেন আর কি। অয়ন দলুইয়ের প্রশ্নে যাব। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি থাকে বা যাতায়াত থাকে, ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, রেলের এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নেবে? দেখুন, রেল বলে খালি রেল নয়, এই ধরনের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে 12 ঘন্টা ডিউটি থাকতেই পারে। সেটা কোনো বড় ব্যাপার নয়। মানুষের ইচ্ছা থাকলে সব সম্ভব।
তাহলে আরও আপনার অন্যান্য টাইম কমান, সেক্ষেত্রে 5-6 ঘন্টা সময় দিন, সকালে 2-3 ঘন্টা, বিকালের অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে আরও 2-3 ঘন্টা করে রাত 11টা-12টা অবধি পড়ুন। সুতরাং আমার টাইমটার কথা আপনি বলছেন, রেলের জন্য হোক, যেকোনো পরীক্ষার জন্য হোক, আমার টাইমটা ওখানে ওইভাবে ডিভাইড করতে হবে। আর তাছাড়া রেলের জন্য যে আপনার যেসব টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে হবে। তাছাড়া এখন রেলের যে এনটিপিসি বা এগুলো চলছে সেগুলোর জন্য ওই একই ব্যাপার, মানে ঘুরে ফিরে যে একই জায়গায় চলে আসছে। জিএস পেপারগুলো পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে। বেশ। ফোনে কি আছেন? ছিলেন। ফেসবুকে যদি কোনো প্রশ্ন থাকে। ফেসবুকের প্রশ্নই আমরা একটু আগে করলাম, আবার চলে যাব যদি আমাদের অন্য কোনো প্রশ্ন থাকে। এবং বেশ, আমরা ফোনে তাহলে কেউ আবার নেই। একটু সাবজেক্টে ব্যাক করে আসি। নিশ্চয়ই, অর্থাৎ নিশ্চয়ই। মেজরগুলো আমরা জানলাম যে যেগুলো কমন, ইংরাজি, বাংলা, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদিগুলো হলো। এবার ধরুন একটু অন্যদিকে যাই। হুম, ধরুন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদিগুলো নিয়ে পড়েছেন, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনি বলে দিয়েছেন ইউপিএসসিতে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হয়, কিন্তু অন্য ক্ষেত্রে হয় না। হুম, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একজন ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছে কি বটানি অনার্স নিয়ে পাশ হুম। করেছে, তার পক্ষে কি কম্পিটিটিভসে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে WBCS এক্সিকিউটিভ অ্যান্ড হুম, অ্যালাইড এক্সামস হুম, হুম। এই ধরনের পরীক্ষাগুলোতে তাকে কি এই ধরনের সাবজেক্ট অপশনাল হিসেবে নেওয়াটা বুদ্ধিমানের কাজ? সেটা তাকে অ্যাসেস করতে হবে। তার যদি কনফিডেন্স থাকে, তাকে একটা সাবজেক্ট অপশনাল হিসাবে নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি উনি দেখেন যে আউট অফ 400 মোটামুটি 350 উনি উত্তর করতে পারছেন, তাহলে কি হচ্ছে, বোঝা যাচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল, ওনার একটা কনফিডেন্স লেভেলও আছে, একটা এক্সপার্টাইজ রয়েছে, তাহলে বাকি 50-100 নম্বর আরেকটু মাজা ঘষা করলে চলে আসবে। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে এর জন্য স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা। ধরুন আমি বটানি নিয়ে পড়েছি বা ম্যাথস নিয়ে পড়েছি, কিন্তু 50-100 নম্বরের ডিফারেন্স হচ্ছে যেটা আমি কোনোদিন পড়িনি। এবার সেই পার্টের কোয়েশ্চেনের যে বই বা রিসোর্স সেইটা অ্যাভেলেবেল আছে কিনা। মানে সেইসব দেখে কিন্তু অপশনাল নিতে হবে। মানে উল্টোটা যেন না হয়। মানে অপশনাল নিয়ে এবার দৌড়ে বেড়ালাম যে কোথায় টিচার পাওয়া যায়, আর কোথায় গাইডেন্স পাওয়া যায়, বা কোথায় মেটেরিয়াল পাওয়া যায়, তা নয়। প্রথমেই আমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে এটাকে আগে ডিসাইড করে নিতে হবে। তারপরে আমি ওই সাবজেক্টটা নিয়ে এগোবো। আমার যেটা ব্যক্তিগত মত, যদি কেউ ভালো করে তার গ্র্যাজুয়েশনটা আগেই টার্গেট করে পড়তে থাকে যে আমি বিসিএস দেবো বা ইউপিএসসি দেবো, তাহলে তার কিন্তু লেভেলটা আগে থেকেই তৈরি হয়ে থাকে আরকি। একটু অন্যদিকে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকের চাকরি হুম, হুম। খুব দ্রুত প্রসেসিং হয়। ব্যাংকের চাকরির প্রিপারেশনটা কি একটু আলাদা, স্ট্র্যাটেজি একটু আলাদা হতে হবে? ব্যাংকের চাকরির একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে, বা আরো কিছু পরীক্ষাতেও আছে, সেটা হচ্ছে সেকশন ওয়াইজ কাট অফ থাকে। ধরুন রিজনিং একটা মিনিমাম মার্কস পেতে হবে। এই যে পিএসসির যে পরীক্ষাগুলো এতক্ষণ বলছিলাম, এগুলো হচ্ছে টোটাল মার্কসের উপরে আমার র‍্যাংক নির্ভর করে। কিন্তু বিভিন্ন পরীক্ষা আছে ব্যাংকসহ, যেগুলোতে হচ্ছে সেকশন ওয়াইজ কাট অফ আছে। হয়তো দেখা গেল আমি টোটালে অনেক বেশি পেলাম, কিন্তু সেকশনাল কাট অফটা ক্লিয়ার করলাম না। যার জন্য সেসব জায়গাতে প্রত্যেকটা সেকশনে ভালো করে নজর দিতে হবে, এবং শর্টকাট যে মেথডস, ট্রিকস, এগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, যাতে আমি অল্প সময়ে ভালো স্কোর করতে পারি। এই এটা জায়গাটা এটা ভীষণ এটা ইম্পোর্টেন্ট। ব্যাংকের এটা জন্য। ভীষণ ইম্পোর্টেন্ট। আরেক ধরনের সার্ভিস যেখানে অনেক ছেলে মেয়ে যেতে চান, সেটা হচ্ছে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস হুম, বা আর্মড ফোর্সেস এর হুম, ক্ষেত্রে। হুম। সেখানে যারা যেতে চাইবেন তাদের ক্ষেত্রে প্রিপারেশনের আলাদা কোনো মানে ইনগ্রেডিয়েন্ট আছে কি? যেটা এনডিএ বা সিডিএস পরীক্ষা, আমিও একসময় দিয়েছিলাম, পাসও করেছিলাম রিটনে। তো এনডিএ বা সিডিএস পরীক্ষাতে ওই লেভেলের এনসিইআরটিস গুলোই বেশি ইম্পোর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ নিউজ পেপার। ঠিক আছে? এর বেশি কিছু কিন্তু আলাদা কিছু নয়। যা আসে কোয়েশ্চেন, সেগুলো প্রিভিয়াস ইয়ার দেখতে হবে, এবং সেটা এনসিইআরটি গুলো পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউজ পেপার পড়লেই হবে। কিন্তু এছাড়া আরো কিছু লোয়ার লেভেলে অগ্নিবীর বা এগুলো কিছু রয়েছে 10th লেভেলে। তো সেগুলোর জন্য খুব যে পড়াশোনার ব্যাপার তা নয়। আ নরমাল যে মাধ্যমিক লেভেলের পড়াশোনা করলে সেখান থেকে আসে। তারপর সেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এরও পরীক্ষা হয় আরকি। বেশ। বেশ। চলে যাবো আরো একটা প্রশ্নে। রাহুল আ সাধু একটা প্রশ্ন করেছেন। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কেউ WBCS হয়েছেন ২০২৩ সালে? একটা প্রশ্ন করেছেন। বহু ছেলেমেয়ে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়েছেন। মানে এটা নিয়ে একদম ঘাবড়াবেন না। আর্টস নিয়ে পড়াশোনা করে খুব ভালো স্কোর করা যায়, এবং মানে টপ র‍্যাংক করা যায় আরকি। কিভাবে সে করতে পারবে সায়েন্সের মানে সাবজেক্ট গুলো ওভারকাম করতে পারবে? একটা জিজ্ঞেস করেছে। সায়েন্স, আর্টস এগুলো সবই হচ্ছে মাধ্যমিক লেভেলের থাকে। মানে যদি আমি জিএস পেপার, জেনারেল স্টাডিজ পেপারগুলো বলি, এগুলো সব মাধ্যমিক লেভেলে থাকে। মাধ্যমিকে তো সবাই এগুলো নিয়ে পড়াশোনা করে। সুতরাং এখানে আলাদা করে মানে আমার মা বলার কিছু নেই। কিন্তু আমি এটুকুন বলব যে, এখন তোমার সামনে একটা লক্ষ্য রয়েছে যে আমাকে এই পরীক্ষাটা পাস করতে হবে।
মাধ্যমিক যখন দিয়েছিলে তখন ম্যাচুরিটি এতটা ছিল না, তখন মুখস্থ করা পরীক্ষার জন্যই হয়তো তুমি পাস করার জন্যই করেছো। কিন্তু এখন যখন লক্ষ্য আছে, সেই যে জায়গাগুলো আনটাচড আছে, যে জায়গাগুলো তুমি ভালো করে পড়োনি, সেগুলো ভালো করে পড়ো, পড়ে সেই লেভেলটা তৈরি করে নাও, তাতে খুব ভালোই হবে। আর সঙ্গে তোমার আর্টসের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট একটাকে অপশনাল নিয়ে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট করো, এবং খুব ভালো রেজাল্ট হয়ে আমি বেরোবে বলে আমার ধারণা। বেশ। আরেকটা প্রশ্নে যাব। এটাও আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে নানান লোকের সাথে কথা বলে উঠে আসা যে ধরুন সময় যাদের হাতে খুব কম বা যাদের রেগুলার একটা টাইম আছে দুজনের ক্ষেত্রেই, সে কি একটানা ধরুন একটা সাবজেক্ট হলো ইতিহাস, সে কি ওই পুরো ইতিহাসটা আগে শেষ করে তারপর ভূগোলে যাবে যখন প্রিপারেশন নেবে? নাকি একযোগে ওই ৭-৮টা সাবজেক্ট একসাথে পড়বে? এগোনোর ক্ষেত্রে বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ কোনটা? সবচেয়ে বেটার হয় ২-৩টে সাবজেক্ট রেগুলার বেসিসে পড়তে হবে। একটা হচ্ছে নিউজ পেপার পড়া। প্রত্যেকদিন নিউজ পেপার পড়তে হবে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনলি কারেন্ট অ্যাফেয়ার্স পোরশন থেকেই যে ওইখানে কোয়েশ্চেন আসবে তা নয়। যেটা পলিটির যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন নিউজ পেপার থেকে আসবে। ইকোনমিক্সের যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন নিউজ পেপার থেকে আসবে। সুতরাং নিউজ পেপার থেকে পলিটি, ইকোনমি, স্পোর্টস, সায়েন্স বিভিন্ন জায়গা কভার হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে দুটো জিনিস রেগুলার করা উচিত, সেটা হচ্ছে অ্যাডিশনালি ম্যাথস কিছুটা করা উচিত, বা ম্যাথস বা রিজনিং অল্টারনেট ডেজে। আর হচ্ছে ইংলিশ। এই ৩টে জিনিস মানে নিউজ পেপার, ম্যাথস, ইংলিশ রেগুলার বেসিসে করতে হবে। তারপরে সে সাবজেক্টগুলো নিয়ে নাড়াচাড়া করবে একটু বেশি সময় নিয়ে। কিন্তু সাবজেক্টগুলো এমন হতে পারে একটা সপ্তাহ একটা পার্টিকুলার সাবজেক্ট করলো, অথবা অল্টারনেট ডেজে আজকে হিস্ট্রি, কালকে জিওগ্রাফি, আজ পরের দিন হিস্ট্রি, আবার জিওগ্রাফি। কিন্তু সপ্তাহে একটা দিন ডেডিকেটেড রাখতে হবে রিভিশনের জন্য। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বেশ। ফোনে কি আছেন? হ্যালো? হ্যালো, কে বলছেন? আমি রায়হাট নিউটন থেকে যতক্ষণ বলছেন। আপনি রেডিওর সাউন্ডটা মিউট করে নিন, না হলে কিছু শোনা যাচ্ছে সার্ভিস না। কমিশনে বাংলাটা কি কম্পালসারি ক্লার্কশিপে? ক্লার্কশিপে বাংলাটা কম্পালসারি কিনা? আচ্ছা, বেশ। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে আম সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা লেখা, পড়া, বলা একমাত্র যাদের আ ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা নেপালি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাটা এখন কম্পালসারি। খালি ক্লার্কশিপ বলে নয়, সব পরীক্ষার ক্ষেত্রেই পাবলিক সার্ভিস কমিশনের বাংলা লিখতে, পড়তে আর বলতে জানতে হবে। হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসছে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে বলছেন, চাকরির এক্সামে অ্যারিথমেটিক বিভাগের আনসারগুলো তাড়াতাড়ি সলভ করার কোনো ট্রিক্স বা উপায় আছে কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটিটা সবচেয়ে বেশি দরকার এবং সবচেয়ে আগে দরকার। কনসেপচুয়ালি সে যদি ক্ল্যারিটি না থাকে, সে ওই ফর্মুলা মুখস্থ করতে গিয়ে মানে প্রচুর অসুবিধায় পড়ে যাবে। কত ফর্মুলা মানুষ মুখস্থ রাখতে পারে? কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে, তারপরে সেকেন্ড স্টেজ হচ্ছে তাড়াতাড়ি করার জন্য ফর্মুলা মুখস্থ করা। আচ্ছা, এই যে প্লাস টুতে হুম। একটা কম্বিনেশন গত 15-20 বছর ধরে খুব পপুলার, ইকো স্ট্যাটস ম্যাথস। ইদানিং তার সঙ্গে একটা কম্বিনেশন বৈচিত্র্য তৈরি হয়েছে, ইকো স্ট্যাটস ম্যাথস জিওগ্রাফি, ইকো স্ট্যাটস ম্যাথ হিস্ট্রি, ইকো স্ট্যাটস ম্যাথ সাইকোলজি। হুম। কম্পিটিটিভস যখন আমি যাব, হুম। যে কোনো লেভেলের কম্পিটিটিভস হুম। যদি যাই, এই কম্বিনেশনের মধ্যে কোনটা চুজ করে নেওয়া বেটার? দেখুন, সাইকোলজি তো সব পরীক্ষায় আসে না। এটা যদি কেউ মনে করেন যে আমি অপশনাল হিসেবে সাইকোলজি নেব, তাহলেই সে কিন্তু সাইকোলজিটা নিতে পারে। আর আদারওয়াইজ ওই ইকো, ম্যাথ, স্ট্যাট, হ্যাঁ? এটাই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুর কাজে লাগবে আরকি। আচ্ছা। আমি বলছি সঙ্গে এবার যদি সাইকোলজি বাদ দিয়ে ধরুন হিস্ট্রিকেও কম্বাইন করছেন ফোর্থ, বা হুম। জিওগ্রাফি কম্বাইন করছেন, হ্যাঁ, সে যদি ইউপিএসসি বা বিসিএস বা মিসেলেনিয়াস এইসব পরীক্ষা দেন, তাহলে কিন্তু এই ইতিহাস, ভূগোল এগুলো একটা সাবজেক্ট থাকলে ভীষণ কাজে লাগবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি মনে করছি, যদি ওই ভদ্রলোক আগে যিনি জিজ্ঞেস করলেন, উনি যদি ডেসক্রিপটিভ পেপারের কথা বলে রাখেন, যে ক্লার্কশিপে ডেসক্রিপটিভে বাংলা আছে লেখার কথা বলেছিলেন, আমি তো ল্যাঙ্গুয়েজের কথা বলে জিনিসটাকে এক্সপ্লেন করলাম। তা সেক্ষেত্রে কিন্তু বাংলা ছাড়াও হিন্দি বা এগুলোতেও পরীক্ষা দিতে হয়। মানে যার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, সে কিন্তু হিন্দি লেখার একটা জায়গা, মানে তাকে ডেসক্রিপটিভ পেপারে পরীক্ষা দিতে পারবে আরকি। তবে বোধহয় ব্যাপারটা এরকম যে চাকরি পাওয়ার পরে তাকে কিন্তু বাংলাটা পাশ করতে হবে, হ্যাঁ।
সেটা একটা হ্যাঁ কম্পালসারি, অর্থাৎ বাংলাটা জানতেই হবে। বাংলা যে জানতে হবে। স্টেটে থাকবেন সেই স্টেটের মাদার হ্যাঁ, টাংটা একটু হ্যাঁ। ইম্পর্টেন্ট। চলে যাব এর পরের একটা প্রশ্ন নিয়ে, যে এই যে ধরুন আমরা বারবার করেই বলছি যে একটা বড় বইকে জেস্ট করা, হুম হুম বা ইউটিউব ধরে একটা সাবজেক্ট ধরে আমরা শুনলাম, বা নোট, এই যে যাতায়াতের পথে একটা যে পড়াশোনা, সে তো তখন নোট ডাউন করতে পারছে হুম না। হুম তো এই যে ৪-৫ ঘন্টার একটা টাইম সে পাচ্ছে, এবং হুম তাতে আপনি বলেছেন তাকে খবরের কাগজ পড়তে হবে, ইংরেজি করতে হবে, অঙ্ক করতে হবে রেগুলার, হুম তার সঙ্গে একটা সাবজেক্ট পড়তে হবে। হুম। এই সাবজেক্ট পড়াটা স্মার্ট স্টাডি কিভাবে হবে? দেখুন ধরুন আমি সারাদিনের একটা রুটিনের কথা যদি বলি, সে সকালবেলায় আম কিছুটা যদি সময় পায় নিউজ পেপার পড়ে নিল। হুম, সারাদিনে খাবলা, খাবলা করে যে বিভিন্ন সময় পেল সেগুলোতে সে হয়তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস, বিভিন্ন ছোট, ছোট কোয়েশ্চেন সেগুলো সলভ করা, এগুলো করল। তারপর যখন বিকালে বাড়িতে এসে ২-৩ ঘন্টা টানা পু পু আ সময় পাবেন, সেই সময় কোনো একটা সাবজেক্ট পড়তে হবে এবং সাবজেক্টটা ১ম বারের জন্য কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে। তারপরে সে না হয় স্মার্ট স্টাডি বা ছোট করে পড়ে দেখে করতে পারে। কিন্তু ফার্স্ট টাইম কিন্তু বিশদেই জিনিসটাকে পড়তে হবে। আর আরেকটা জিনিস বলে দিই, এখন YouTube বা বিভিন্ন চ্যানেল আছে সেগুলোতেও ভালো, ভালো এক্সপ্লেইন করে। সেগুলোও একবার দেখা যেতে পারে। কিন্তু আবার সেটার আবার ওভারলোড হয়ে আছে। এত YouTube এর চ্যানেল আর এত যে জিনিস এক্সপ্লেইন করা আছে, সঠিকটা না জানলে হুম, মানে এক্সট্রা অনেক পড়া হয়ে যাবে। জানতে তো মানুষের ভালোই লাগে। প্রচুর হুম, জেনে যাবে কিন্তু হুম। কাজের কাজ কিছু হবে না। ফোনে কি আছেন? নমস্কার। হ্যালো? হ্যালো? না, কেউ ছিলেন, যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে। একটি প্রশ্ন এসছে হুম। হোয়াটসঅ্যাপে। কোন, কোন সাবজেক্ট আপনি বলেওছেন, তবুও কোন, কোন সাবজেক্ট সবথেকে বেশি স্কোরিং এবং কোনগুলো বেশি গুরুত্ব দিতে হবে? একটু যদি সাজেশন দেন। আম আ আমি আবারও বলব, যদি অপশনাল WBCS এর কথা বলে তাহলে সেক্ষেত্রে আ স্কোরিং সব সাবজেক্টই অ্যাজ লং অ্যাজ তার নলেজ ইজ ভেরি গুড, তাহলে সেটা একটা ব্যাপার। তবুও আ আ সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু মার্কস বেশি ওঠে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলো নিয়ে যারা পরীক্ষা দেয়। আর যদি জেনারেল স্টাডিজ এর পেপারগুলোতে, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব শুদ্ধ আছে, সেখানে আমি বলব হিস্ট্রির সিলেবাস যেহেতু লিমিটেড, বই থেকেই প্রশ্ন আসবে। পলিটি, ইকোনমি এগুলো কিন্তু খুব মানে স্কোরিং বলা যেতে পারে। ফোনে যে আছেন কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। কে বলুন। বলছেন? আচ্ছা। আমি একটা জিনিস একটু ক্লারিফাই করে দিতে চাই। মানে এটা শুনে একটু অনেকের মধ্যেই আমাদের এটা নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে গেল। বাংলা যে ম্যান্ডেটরি করা হয়েছিল নেপালি ভাষাভাষীদের বাদে বাকি প্রত্যেকের, ওই অর্ডারটা কিন্তু তারপরে বা বাতিল করে দেয়া হয়েছে। হ্যাঁ? এবং আমরা লাস্ট যে ২০২৩-২৪ এর এখনো তো WBCS পরীক্ষা চলছে। ওগুলোর প্রসেস এখনো কমপ্লিট হয়নি। একটা ইন্টারভিউ স্টেজে গেছে আর একটা রিটেন থেকে মেইনে গেছে। ওই ৩০০ নম্বরের যে ম্যান্ডেটরি বাংলা পরীক্ষার কথা বলা হয়েছিল সেইটা কিন্তু লাগু করা হয়নি। সুতরাং উর্দু ভাষী বা হিন্দি ভাষী বা অবাঙালি অন্য যারা যারা আছেন তাদের ক্ষেত্রেও ঠিক নেপালি ভাষাভাষীদের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, তাদের ক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য। বাংলা তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি করা আচ্ছা, কি হয়নি। বললেন, কোথা থেকে? এটা সাহেব মিত্র বলছি, হাতিবাগান থেকে। শুনতে থাকুন। আচ্ছা বেশ। আমি একটু ক্লারিফাই করে দিই। আপনি আ আ বলেছেন, তবে ব্যাপারটা হচ্ছে দুটো সেপারেট ব্যাপার। একটা হচ্ছে WBCS এর সিলেবাস চেঞ্জের একটা নোটিফিকেশন ছিল, সেটাকে উইথড্র করা হয়েছে। সেই সিলেবাসে অনলি বাংলা ল্যাঙ্গুয়েজে একটা পেপারের ব্যাপার ছিল, যেটা হিন্দি, উর্দু ইত্যাদি ছিল না। সেটা কিন্তু সত্যিই আপনি যেটা বলেছেন সেটা উইথড্র করা হয়েছে। কিন্তু সম্ভবত ১৬ সালের একটি নোটিফিকেশন এখনো জারি আছে। সেটা হচ্ছে বাংলা বলতে, ওটা কোনো পেপার ৩০০, ২০০, ১০০ নম্বরের পেপার নয়। বাংলা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। যেটা টেস্ট হয় ইন্টারভিউর সময়। সেখানে একটা নিউজ পেপার পড়তে দেওয়া হবে। নিউজ পেপার থেকে ডিকটেশন দেওয়া হবে, সেটা লিখতে হবে এবং পড়া, লেখা এবং বলাটা তো কথা বলার মধ্যেই বোঝা যাবে। এই ৩ টে করলে তবেই সে কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে। আদারওয়াইজ তাকে PKIB অর্থাৎ পুওর নলেজ ইন বেঙ্গলি বলে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। সে যতই ভালো পরীক্ষা দিক, সে যদি টপও করে, সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে সিস্টেম থেকে। এই দুটো কিন্তু সেপারেট ইস্যু। হুম। আমরা কম্পিটিটিভস এর বিভিন্ন রকমের বলছি, একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরুন, প্রতি বছরই সেন্ট্রাল গভর্নমেন্টের CBI, রাইট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, হুম, হুম, এই জায়গাগুলোতে রিক্রুটমেন্ট হয় অল ইন্ডিয়া বেসিস। হুম, হুম, এবং সেই রিক্রুটমেন্টগুলোতে যে ছেলেমেয়েরা পান তারাও যথেষ্ট মেধাবী। আমি হুম, মেধা নিয়ে প্রশ্ন করছি না। হুম, হুম। অ্যাডিশনাল কি বিষয় জানা দরকার? মানে এরকম একটা জিনিস এসেছে যে তার ফিজিক্যাল ফিটনেস
বা একটু ক্যারেক্টার জানলে ভালো হয়, খেলাধুলা করে থাকলে একটু ভালো হয়, এগুলো কি খুব এসেনশিয়াল? অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিন্তু খুব একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিশ্চয়ই রয়েছে। যেমন আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে পুলিশ সার্ভিসের ক্ষেত্রে 1.65 মিটার বলে দেওয়া থাকে। একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে। কিন্তু অ্যাডিশনালি এই ক্যারাটে বা এগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকে না। কিন্তু কোনো স্পেসিফিক পরীক্ষার ক্ষেত্রে থাকতে পারে। যেমন পশ্চিমবঙ্গতেও পুলিশের ক্ষেত্রে কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে মাঠ বলে একটা পরিচিতি আছে। দৌড়তে হবে কম সময়ে 800 মিটার দৌড়তে হবে, এ করতে হবে, তা করতে হবে। সেটা একটা আলাদা ক্রাইটেরিয়া। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এটা থাকে না। কিন্তু লোয়ার লেভেলগুলোতে এটা থাকে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর আপনি যেটা বললেন ক্যারাটা বা ইত্যাদি, এটা এই মুহূর্তে আমার জানা নেই। কিন্তু থাকতে পারে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। চলে যাবো আর একটা অন্য প্রশ্নে। এই আপনি মাঠ কভার চলে যাবো একটা অন্য প্রশ্নে। আপনি মাঠ কভারের কথা বলছিলেন। হুম, হুম। তার আগে আবার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাগুলো সেগুলো বলবো। ইন্টারভিউ হুম, হুম। একটা বড় জায়গা। রাইট। মক ইন্টারভিউতে প্রচুর ছেলেমেয়ে ইন্টারভিউতেই বাদ চলে যায়, আমরা দেখতে পাই। আমরা যতই বলি যে ইন্টারভিউ একটা ব্যক্তিত্ব দেখার জায়গা, শুধু মানে কি জেনেছো বা ক্যান্ডিডেট কি জানে সেটা পিএসসি বা ইউপিএসসি তারা দেখে নিয়েছে পরীক্ষার খাতায়। ইন্টারভিউ ওভারকাম করার টিপস কি? না, ইন্টারভিউ আমার মনে হয় একটা এইভাবে দেখা উচিত ব্যাপারটা। সেটা হচ্ছে ইন্টারভিউটা কেন নিচ্ছে সেটাকে জানতে হবে। একটা হচ্ছে হয়তো সেটা যদি ধরুন টিচার নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তার সাবজেক্ট নলেজটাই দেখা হবে, সেটাই ইন্টারভিউ। কিন্তু এই ধরনের যে পরীক্ষা যেটা হচ্ছে WBCS, মিসলেনিয়াস, এগুলোতে না পার্সোনালিটি টেস্ট হয়। এবার পার্সোনালিটি মানে কি, আমরা দেখে নিচ্ছি যে ছেলেটি বা মেয়েটি আ চাকরি প্রার্থী, তিনি কতটা সুটেবল অ্যাজ অ্যান অফিসার। মানে তাকে অফিসার হিসাবে ওই চেয়ারে মানে যদি আমি বসাই, সে কতটা অনুগত, কতটা আমাদের আজ্ঞাবহ কাজ করবেন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করবেন, কতটা নমনীয়, সবকিছু দেখে, এবং নলেজ কতটা নলেজেবল, জিনিসগুলো সম্বন্ধে কতটা ভাবতে পারেন, ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি কি আছে। তো এই জিনিসগুলো আ আ দেখা হয়। সুতরাং আ আ এইগুলো তাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে। আস্তে তাকে ভাবতে শিখতে হবে। তার পারিপার্শ্বিক জিনিসগুলো নিয়ে একটা নলেজ বেস তৈরি করতে হবে। কি করে উত্তর দিতে হয়, হ্যাঁ? স্বাভাবিকভাবে সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ এবং একটা হয়তো প্রাইভেটে কোনো আইটি সেক্টরের ইন্টারভিউ আলাদা হতেই পারে। সুতরাং আমরা যেহেতু যে পরীক্ষার জন্য এখানে আজকে আলোচনা করছি সরকারি বিভিন্ন চাকরিতে, সরকারি পদে ঢোকার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া বা আমরা যেটা বলি অফিসার লাইক কোয়ালিটি, OLQs, সেইটা আছে কিনা সেটাই আমরা কিন্তু দেখি আমরা ইন্টারভিউতে। একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসছে, WBCS, ইউপিএসসি এবং অন্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে এজ লিমিট ফর্ম ফিল আপের সময় লিমিটে থাকলেও যদি ইন্টারভিউর আগে ওভার হয়ে যায়, হুম। তাহলে বোর্ড কি ডিসিশন নেয়, মানে যে রিক্রুটমেন্ট বোর্ড? অ্যাকচুয়ালি আমাদের যখনই পরীক্ষার এই ফর্ম ফিল আপ হয়, তখন দেখবেন এজ ক্রাইটেরিয়া একটা পার্টিকুলার ডেটে ওনারা চান আর সাধারণত কি। সেই বছরে 1 হ্যাঁ, জেনারেলি আগে ছিল ওটা 1 আগস্ট, এখন হয়ে গেছে 1 জানুয়ারি। 1 জানুয়ারির ডেটে ওনার কি বয়স, সে পরীক্ষা যবেই হোক সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু ওই ডেটে ওনার কি বয়স, সেইটার উপরে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে উনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন বা পারবেন না। বেশ। আচ্ছা। আরেকটা যেটা বেসিক প্রশ্নে যাব, যে প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং আমরা প্রায়শই ফেস করে থাকি, যে এই যে প্রত্যেকটা সাবজেক্ট ধরে আমরা প্রিপারেশন নিলাম। হুম, হুম, আপনি একটা টাইম লিমিট করে বলুন যে পরীক্ষার ১ মাস বাকি, হুম, হুম, পরীক্ষার ৩ মাস বাকি। হুম। আমার প্রিপারেশনের লেভেলগুলো কিভাবে চেঞ্জ হবে? হুম, প্রথম বেশ, ৩ মাস। বেশ। ১ম ৩ আচ্ছা বেশ, প্রথমে ধরে নিলাম বেসিক, একদম মানে ফাউন্ডেশন হুম, যারা করছেন হুম, তাদের প্রিপারেশন। হুম। ৬ থেকে ৮ মাস তাকে প্রথমে দিতে হবে ওই বেসিক জায়গাটাকে তৈরি করতে। তার মধ্যে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এবং আমরা দেখেছি এটা ৬ থেকে ৮ মাস সময় লেগে যায় সবকিছু রেডি করে একটা জায়গায় আনতে। এরপরে এইবার এই ৬-৮ মাসের প্রিপারেশনে সে যে জায়গায় পৌঁছে গেল, একাধিক পরীক্ষার জন্য সে কিন্তু রেডি হয়ে গেছে এবং পরীক্ষা দিতেও পারবে। এরপর দেখা যাচ্ছে পরীক্ষা আমার ৩ মাস দূরে। তখন আমাকে কিন্তু সব সাবজেক্টই ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পোর্টেন্ট এবং মক টেস্ট ভেরি ইম্পোর্টেন্ট। মক টেস্ট তাও আবার বাড়িতে বসেটা আমি খুব একটা বলব না, কারণ ওটা একটা ইভ্যালুয়েটিভ পারপাস এর জন্যই হচ্ছে। কিন্তু পরীক্ষার হলের প্রেশারটা পেতে গেলে কিন্তু জায়গায় যেতে হবে। আমরা অনেক সময় দেখেছি একজন ছেলে বা মেয়ে বাড়িতে বসে ধরুন ২০০ র মধ্যে ১৭০ পাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে গেলেই সে ১২০ র বেশি আর পাচ্ছে না। সুতরাং ওই এনভায়রনমেন্টটা তাকে এফেক্ট করছে। সুতরাং এই এনভায়রনমেন্টটা তাকে অ্যাকাস্টমড হতে হবে। যার জন্য ফিজিক্যাল মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি এবং শেষের দিকে খালি রিভিশন করা। নতুন কিছু শেখা লাস্ট ১ মাসে কিন্তু প্রেসক্রাইবড নয় আরকি। গৌতম রায় উত্তরপাড়া থেকে বলছেন, হুম, আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি প্রচন্ড খাটাখাটনির পর রাত্রে ফিরে অনেক সময়
গুছিয়ে পড়াশোনা করে উঠতে পারি না, হুম, হুম। সরকারি চাকরিতে যদি আসতে চাই আমাদের ক্ষেত্রে কি উপায়? হ্যাঁ, তো আম এখন গুছিয়ে পড়ার এই যে কনসেপশনটা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। পড়াশোনা যখনই আমি চাকরি করতে করছি, চাকরিটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। সেটা করলে কি হয়? পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। অনেক কিছু আমি অবজেক্টিভলি চিন্তা করতে শিখি। অনেক জিনিস বুঝতে শিখি। তো সুতরাং এটা একটা অ্যাডভান্টেজ। এবার এই অ্যাডভান্টেজটাকে আমাকে কাজে লাগাতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা মাথা থেকে বের করে দিতে হবে যে আমি একটা অনেক সময় ধরে একটা আ পো পা সময় পাবো এবং পড়বো। আমি আগেও বললাম, যখনই সময় পাবো তখনই পড়তে হবে। ঠিক আছে? আর সেইটা মাথায় রাখলেই ওই জিনিসটা মাথা থেকে সরিয়ে দিলেই কিন্তু জম যখনই সময় পাবে তখনই পড়বে। যে ঠিক আছে, ঘুমালাম, ঘুম থেকে উঠে একটু সময় পেলাম, আমি হয়তো নিউজপেপারটা পড়ে নিলাম। একটু সময় কিন্তু একটা রুটিন থাকা দরকার। মনেই রাখতে হবে যে আমি সকালবেলায় উঠে একটা রুটিন বেসিসে করব। মানে ডিসিপ্লিন ওয়েতে করতে হবে জিনিসটা। যখন যা মনে হলো করলাম তা নয়। আমার জীবন তো রুটিনেই চলে। সকালবেলা উঠে আমি অফিস যাই, বিকালে আসি ইত্যাদি। তো সেই রুটিন মেইনটেইন করে আমাকে করতে হবে। সকালে আমি নিউজপেপার পড়বো। দুপুরের দিকে একটু আধ ঘন্টা সময় পেলাম, আমি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো করে নিলাম। বিকেলের দিকে একটু কোনো একটা খবরের চ্যানেল দেখে নিলাম। বাড়িতে এসে একটু পড়ে নিলাম। এইভাবেই জিনিসগুলোকে সময় করতে হবে। কনসিস্টেন্সি ম্যাটার্স। আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার উত্তরের রেশ ধরে করব। এই যে নিউজ পেপার পড়লাম, এটা বলা খুব সহজ, হুম, এটা করা খুব কঠিন। হুম, যদি কেউ চাকরি পরীক্ষার প্রিপারেশন নেবে বলে নিউজ পেপার পড়ে, কারণ হুম, যখনই সে যা পড়ছে তাকে হুম, জট ডাউন করতে হচ্ছে, হুম, না হলে তার পরীক্ষার আগে ওটা কোনো কাজে লাগবে না। হুম, এই যে নিউজ পেপারটা জট ডাউন করে পড়া একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, খুব সহজ নয়। হুম। এক্ষেত্রে আপনি যদি একটু স্মার্ট স্টাডিটা বলেন, মানে স্মার্ট পদ্ধতিটা বলেন। দেখুন, নিউজপেপারে কিন্তু আপনি নিজেও জানেন যে নিউজপেপারে প্রত্যেকদিন কিন্তু নতুন নিউজ থাকে না। কালকের নিউজের আপডেট আজকে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ২-১ টা নতুন নিউজ থাকে। সুতরাং কেউ যদি ১-২ মাস আগে ভালো করে নিউজপেপারটা পড়ে নেয়, 3rd মান্থ থেকে তার দেখবেন যে বিশেষ কিছু আর নতুন এড হচ্ছে ১-২ লাইন, বাকিটা পুরনো জিনিসই চলছে। সুতরাং ১ম দিকে ১-১.৫ ঘন্টা লাগলো, পরের দিকে কিন্তু আধ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে নিউজপেপারটা পড়া যায়। কিন্তু নিউজপেপার, আবারও বলছি, যখনই এইসব পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু এই পড়তে হবে, একটু স্পিডে পড়তে হবে। চোখটা বুলিয়ে নিতে হবে। সবসময় যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, পার্টিকেল, প্রিপোজিশন পড়বে তা নয়। চোখ বুলিয়ে পড়ার অভ্যেসটা কিন্তু করতে হবে আস্তে। আচ্ছা, মানে সেটা যাতে মনে থাকে হ্যাঁ। সেটাকেও রাখতে হুম, হবে। হুম। আচ্ছা, এই যে প্রিপারেশন, পরীক্ষা, চাকরি পাওয়া এই সবকিছুর মধ্যে একটা জায়গা আপনি বলছিলেন যে যখন ইউপিএসসি এর পরীক্ষা দিচ্ছি, ইভেন বিসিএস এর ক্ষেত্রেও ইন্টারভিউ বা ওই একদম যারা অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন, একটা অ্যানালাইটিক্যাল ব্যাপার থাকে। আমাদের পড়াশোনাগুলো কিন্তু বেশিরভাগ কারিকুলামের ক্ষেত্রে পড়াশোনাগুলো অনেকটাই মাগিং আপ, মানে হুম, আমরা একটা মুখস্থ বিদ্যা বা একটু হুম, মুখস্থর উপর জোর দিই। হুম, তাহলে ছোটবেলা থেকে কি একটি বাচ্চাকে বাড়িতে তার ওই অ্যানালিটিক্যাল বেন্ট অফ মাইন্ডটা তৈরি করাটা জরুরি? এটা আমি একটু গার্জিয়ানদের দিকে চলে এলাম। হুম, হুম, একজন বাচ্চা সে তো নিজে তৈরিই হচ্ছে তার হুম, জন্য, হুম, কিন্তু তাকে তৈরি করার ক্ষেত্রে হুম, বাড়ির হুম। মানুষদের অ্যানালিটিক্যাল বেন্ট অফ মাইন্ডটা তৈরি করা জরুরি। খুব রেলেভেন্ট, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি যারা এটা ছোটবেলা থেকে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা খুব ইজিয়ার হয়ে যায়। ছোটবেলা থেকেই বাচ্চাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা, একটু ভাবতে শেখানো, একটু অন্য রকম কিছু লিখতে বলা। এইজন্যেই না অনেক সময় দেখবেন অনেকে বলে, "আরে, আইএএস এর ছেলে আইএএস হচ্ছে, ডব্লিউবিসিএস এর ছেলে ডব্লিউবিসিএস হচ্ছে।" ব্যাপারটা কিন্তু সে ছোটবেলা থেকেই ওই পরিবেশে বা ওই চিন্তাভাবনাতে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে। সুতরাং পরীক্ষার হলে গিয়ে তার খুব একটা অসুবিধা হচ্ছে না। যেটা একদম নতুন আন করা ছেলের ক্ষেত্রে একটু ইয়েটা থাকে। এজন্য ছোটবেলা থেকে করতে পারলেই হবে। বেশ। বেশ, চলে যাবো এর পরের প্রশ্নে। রাহুল সাধু আবার একটা প্রশ্ন করেছে, ৪০০-র মধ্যে সর্বোচ্চ কত স্কোর করা যায়? হিস্ট্রি অপশনাল, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আমরা ওরম যদি আমি ধরি, মানে স্ট্যাটিস্টিক্স দেখি, মোটামুটি কিন্তু আমরা গত কয়েক বছরে ২২০ থেকে ২৩০ এরকমই আমরা দেখতে পাচ্ছি অপশনালে হিস্ট্রিতে হাইয়েস্ট উঠছে। আম আর খুব বেশি পুরনো আমার ডেটা আমার কাছে নেই। গত ৩-৪ বছরের ডেটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ২২০-৩০ এর বেশি আপাতত পাওয়া যাচ্ছে না আরকি। হুম। আবারও একটা স্ট্র্যাটেজিক্যালি যে আপনি বারবার প্রশ্ন আসছে সেটাতে আসি, যে মক টেস্ট, মক ইন্টারভিউ, এগুলো দিয়ে তো আপনি বলছেন একটা ভয় তাড়ানো, ভীতি কাটানো এগুলো রয়েছে। যারা গ্রামের দিকে রয়েছে, যাদের পক্ষে এই মক টেস্ট, মক ইন্টারভিউ গুলো কলকাতায় বা শহরতলিতে এসে দেওয়াটা সম্ভব নয়, হু, হু, তারাই মক ইন্টারভিউ গুলো হু, হু। কিভাবে নিজে কোনো প্রিপারেশন নেওয়ার জায়গা আছে কি?
দেখুন, মক ইন্টারভিউর আগের স্টেজ হচ্ছে একটা গ্রুমিং এর ব্যাপার থাকে, যে ছেলে বা মেয়েটি মক ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়ে বসবে, তাকে তো কিছু নলেজ নিয়ে বসতে হবে। ধরুন হুম। আপনি কোনো একটা স্কুল থেকে পড়াশোনা করেছেন, আমি যদি জিজ্ঞেস করি স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে আর স্কুলটার নাম যার নামে তিনি কেন বিখ্যাত ছিলেন, উত্তর দিতে পারছে না। তাহলে তাকে তো আগে তার নিজের জায়গা, নিজের জেলা, নিজের গ্রাম, নিজের হুম। পুরো নিজেকে জানতে হবে, নিজের হবি সম্বন্ধে। এই জায়গাগুলোকে অ্যাওয়ার করতে হবে। এই লোকে কিন্তু জানে যে জাস্ট আমি পার্সোনালিটি টেস্ট গিয়ে বসবো, যা জিজ্ঞেস করবে পারবো, না পারবো না, অথবা ১০ টার মধ্যে ৫ টা পারলাম, ৫ টা পারলাম না, কত পাবো, 50% পাবো কিনা, এটা নয়। ব্যাপারটা হচ্ছে তাকে আগে অ্যাওয়ার করতে হবে কি আছে এই ইন্টারভিউ এর মধ্যে। কি দেখা হবে তোমার? সেইগুলো নিয়ে সে যদি অ্যাওয়ার হয় তাহলে সে কিন্তু আস্তে, আস্তে মোটামুটি ১০-১৫ দিনের মধ্যে যা ইনফরমেশন গ্যাদার করবে বা যেগুলো বোঝার বুঝে যাবে। এরপর আসছে মক ইন্টারভিউ দেওয়ার ব্যাপার। এবার আমি ধরুন আমার এক বন্ধুকে বললাম যে, "ভাই মক ইন্টারভিউ নে।" কিন্তু তার তো কোনো অভিজ্ঞতাই নেই, সে জানেই না কি ধরনের কোয়েশ্চেন আসবে। সে কি করবে, ৪ টে কোয়েশ্চেন, "আচ্ছা বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল? কি কনস্টিটিউশন কবে লাগু হয়েছিল?" এগুলো তো প্রশ্ন নয়। হুম। প্রশ্ন লেভেলটা হবে অন্য। হুম। ঠিক আছে তো? সুতরাং সেই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম। ধরুন WBCS এর পরীক্ষার ক্ষেত্রে তার ঘরবাড়ি নিয়ে, তার জেলা নিয়ে আমি ধরুন জিজ্ঞেস করলাম যে, আ "তুমি যে জায়গায় থাকো সেই জায়গাতে প্রধান ৩ টে কারণ কি হতে পারে? মানে প্রধান ৩ টে সমস্যা কি আছে বলো?" হুম। ঠিক আছে? এবার সে যদি প্রিপেয়ার না হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা আছে। হ্যাঁ? সে বলতে পারে যে জায়গাটা ভীষণ নোংরা। সে বলতে পারে অন্য একটা খুব সিলি ম্যাটার। আবার এটাও বলতে পারে যে না আমাদের এলাকায় শিক্ষার হার একটু পিছিয়ে আছে, অথবা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে আছে। অর্থাৎ একজন উড বি সিভিল সার্ভেন্ট এর চোখে সেই জিনিসগুলো ধরা পড়ছে কিনা সেইটা কিন্তু দেখবে। সেক্ষেত্রে যদি খুব সিলি ম্যাটার যদি বলে যে না আমার এলাকায় খুব মশা কামড়ায়, এটা ইম্পোর্টেন্ট, হুম। বাট শিক্ষার হার কম এটার থেকে অতটা বেশি ইম্পোর্টেন্ট নয়। এই যে আপনি আচ্ছা। বললেন যে মক টেস্ট, মক ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো ব্যাপার। গ্রুপ স্টাডি, রাইট। একাডেমিক ক্ষেত্রে হুম। দেখেছি গ্রুপ স্টাডি এটা দারুণ, মানে হুম, ঠিকঠাক হয়ে গেলে হুম, একটা দুর্দান্ত কাজ হুম, দেয়। হুম। এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা কতটা কাজ দেয়? ভীষণ ইম্পর্টেন্ট। গ্রুপ স্টাডি যদি সত্যিই গ্রুপ স্টাডি করা যায়, আমরা দেখেছি আমাদের বিভিন্ন গ্রুপ, মানে আমাদের নিজেদের ক্ষেত্রেও বা অন্যান্য সময়ে একটা গ্রুপে প্রায় সবাই একসাথে কি ১-২ বছর পর, পর সবাই বিসিএস পাস করে গেল। কারণ গ্রুপটা খুব ভালো গ্রুপ যদি হয় তাহলে কোহেসিভনেস যদি থাকে এবং হুম। সত্যিই যেটা আড্ডার জায়গা না হয় তাহলে কিন্তু সত্যিই উপকারী ওটা হবে। আ কোয়েশ্চেন আনসার জিজ্ঞেস করা, নিজেরা বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করা একসাথে, এটা ভীষণ ইম্পোর্টেন্ট। গ্রুপ স্টাডি ইজ ভেরি ইম্পোর্টেন্ট। কিন্তু সেটা সত্যি যেন গ্রুপ স্টাডি হয়, সেটা আড্ডার জায়গা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে আবার। বেশ। আ এবার একটু ইকোনমিক্স এর দিকে তাকাই। আমরা অনেক সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, কিন্তু ইকোনমিক্স এর কথা খুব একটা হয়নি। হুম, ইকোনমিক্স এবং পলিটি দুটোই একটা বড় ভূমিকা পালন করে হুম, এই হুম। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। কিন্তু এই দুটো এমন সাবজেক্ট যে এই সাবজেক্টের কোশ্চিন কালে পড়েনি কেউ। শুধুমাত্র কম্পিটিটিভ এর জন্য পড়ছে। এরকম ছাত্রের সংখ্যা প্রচুর। হুম, আমরা দেখতে পাই ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক কোনো না কোনো ক্লাসে তাকে করতে হয়েছে। কিন্তু মানে এই দুটি সাবজেক্ট জীবনে একাডেমিকে পড়েনি। তাকে কিন্তু মানে এই চাকরির পরীক্ষার জন্য পড়তে বাধ্য হচ্ছে সে। পলিটি এবং ইকোনমিক্স, যদি প্রথমে পলিটির কথাই বলি, তার একদম প্রাইমারি প্রিপারেশন থেকে অ্যাডভান্স লেভেল সে কিভাবে করবে? এর জন্য সবচেয়ে বেশি ভালো বই হচ্ছে এনসিইআরটিস। পলিটিতে আমি আগে আসি। পলিটিতে এনসিইআরটিস এর যে বইগুলো আছে, এরা না আস্তে, আস্তে শেখাচ্ছে হোয়াট ইজ ডেমোক্রেসি। আমি ১ম এই একটা কনস্টিটিউশন দিলাম, ভাই মুখস্থ করো। পার্ট এ কি আছে, পার্ট 2, 3, 4 ওইভাবে মুখস্থ করে তার ভয় চলে আসবে আস্তে, আস্তে। আগে বুঝতে হবে তো যে এই যে প্রিঅ্যাম্বল এ যে লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India such and such লেখা আছে। তো মানে আমার এখনো মনে আছে, আমি জিজ্ঞেস করলে প্রিঅ্যাম্বলটা পুরো মুখস্থ বলে দিতে পারব। সম্ভবত এই হ্যাঁ, বছর হ্যাঁ, কয়েক, ১ দশকের মধ্যে হ্যাঁ। যতদূর আমরা জানতে পেরেছি যে প্রিঅ্যাম্বল মুখস্থ ধরা হতো ধরে, ইন্টারভিউতে। হ্যাঁ, হ্যাঁ। তো এই এবার ডেমোক্রেসি মানে কি? রিপাবলিক মানে কি? এই আস্তে, আস্তে যে ঢুকছে এই ব্যাপারটা কিন্তু এনসিইআরটি তে খুব ভালো রয়েছে। তো এইটা আস্তে, আস্তে করতে গেলে পরে তো কোন আর্টিকেল আছে, কি আছে এগুলো তো মুখস্থ হয়েই যাবে। কিন্তু কনসেপচুয়ালি একবার যদি ক্লারিটিটা চলে আসে খুব ভালো হয়। আর ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি বলব আমাদের যেটা আছে বেসিক্যালি হচ্ছে ম্যাক্রো ইকোনমি। আমাদের কিন্তু মাইক্রো পার্টটা খুব একটা নেই। তো ম্যাক্রো মানে রিজার্ভ ব্যাংক, 5 ইয়ার প্ল্যানস, আনএমপ্লয়মেন্ট, পভার্টি এইসব জিনিসগুলো বাজেট। নিয়ে, হ্যাঁ। কিন্তু এগুলো পড়তে, করতে কিছু, কিছু মাইক্রো ইকোনমিক কনসেপ্ট, জিডিপি কি, জিএনপি কি, কিছু, কিছু রেশিওস,
রেপো রেট এগুলো সব লাগে। এগুলো যখনই আমি আসছি কাম অ্যাক্রস হচ্ছি তখনই আমি এগুলো একটু দেখে নেব। কিন্তু আমি এখন জিডিপি নিয়ে যদি তার বিশদ রিসার্চও শুরু করে দিলাম তাহলে আমার ইকোনমিক্স কঠিনই লাগবে। আদারওয়াইজ ইকোনমিক্স ইজিয়ার, ম্যাক্রো ইকোনমিক্স যদি আমি পড়ি গল্পের মতন ইতিহাসের মতন ব্যাপার একটা। ঘড়ি আচ্ছা। কাটা বলছে আপনাকে আমরা মিনিট 7 না, আমরা পলিটির বিষয়টা পলিটি শুনতে আছে, চাইছি। পলিটি শেষ করি। পলিটির ক্ষেত্রটাও একটু বলে দিন। পলিটির ক্ষেত্রে আমি বলবো ওই এনসিইআরটিসটা ভালো করে প্রথমে পড়ে নিতে হবে। তারপরে ইন্ডিয়ান পলিটিটাকে আমরা দুটো ভাগে ভাগ করি বেসিক্যালি। আর দুটো কেন আড়াইটাও বলা যেতে পারে। একটা হচ্ছে প্রথম হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিভাবে তৈরি হলো। বেসিক্যালি সেটা একটা হিস্ট্রি। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, তারপরে আস্তে আস্তে অনেকগুলো সেশনের পরে পলিটি তৈরি হলো, কনস্টিটিউশন তৈরি হলো। এরপরে আসছে কনস্টিটিউশনের পার্টটা। এবার কনস্টিটিউশনের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন পার্ট আছে, সেগুলো কার সাথে কার ইন্টারলিঙ্কড আছে এবং রিসেন্ট জাজমেন্টস কি আছে, এগুলো ইম্পর্টেন্ট। আরেকটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট কিভাবে কাজ করে। এটাও অনেক সময় প্রশ্নে আসে, 0 আওয়ার কি জিনিস, বা রুল কোন রুলে ভোটিং হয়, কোন রুলে ভোটিং হয় না, বিল নিয়ে প্রশ্ন বিল আসে। নিয়ে প্রশ্ন টুকটাক আসে, সেইগুলো আসে। সুতরাং এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যদি করা যায়, বুঝে বুঝে করা যায়, লজিক ভীষণ লজিক্যালি জিনিস, তো এই লজিক যদি বুঝে করা যায় তাহলে কিন্তু খুব ইজিয়ার হয়ে যাবে। আর একবার বুঝলে আর দ্বিতীয়বার কাউকে আর পড়তে হবে না, এমনি মনে থেকে যাবে তার। এইবারে চলে আসি ওই জায়গাটা, একটা ক্রুড প্রশ্ন। হুম ইউপিএসসি-তে স্পেশালি আইএএস এন্ড অ্যালাইড এক্সামসে হুম বাংলা থেকে কোয়ালিফাই করার সংখ্যাটা খুব বেশি নয়। হুম। কেন? হুম। আর তার জন্য কোনো রকম প্রচেষ্টা হুম। হচ্ছে কিনা বেসরকারি বা সরকারি স্তরে? বাংলা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে ইউপিএসসি মুখী ছেলেমেয়ে কম ছিল মাঝে, বেশ কয়েক বছর। সুতরাং রেজাল্টও আমরা খুব বেশি পেতাম না। কিন্তু সরকার গত কয়েক বছরে ভীষণ ভালো ভালো স্টেপ নিচ্ছেন। সত্যেন্দ্রনাথ টেগোর যে হুম, সিভিল সার্ভিস হুম, একাডেমি হুম। রয়েছে, বিভিন্ন জেলায় বিনা পয়সায় যে ভালো ভালো ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে, সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। প্রত্যেক বছর কিন্তু আমরা ৮, ১০, ১২ জন করে এবার আইএএস এবং অ্যালাইড সার্ভিসের অফিসাররা পাচ্ছি। আগামী দিনে আশা করি জিনিসটা আরো ফ্লারিশ করবে এবং এই অ্যাওয়ারনেসটা কাজে লাগবে। ছেলেমেয়েদের ইন্টারেস্ট বাড়ছে। আমার পাশের বাড়ির কাউকে যদি আমি আইএএস অফিসার হতে দেখি বা অ্যালাইড সার্ভিস পেতে দেখি, আমিও ইন্টারেস্টেড হয়ে যাব। সেই জিনিসটাই এখন হচ্ছে আস্তে আস্তে। একটা হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এর প্রচুর ভাস্ট হয়ে যাচ্ছে। হুম। নিউজ পেপারের বাইরে অনেক কোয়েশ্চেন আসছে, তাই একটা বই বা পার্টিকুলার কোনো চ্যানেলের কোনো সাজেশন যদি দেন ভালো হয়। আর নিউজ পেপার বাংলা বা ইংরাজি দুটোর মধ্যে স্পেসিফিক্যালি কোনটা পড়বো? এর সাথে একটা প্রশ্ন জুড়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই, যে পরীক্ষাটা দিতে যাচ্ছি তার ঠিক কত মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নিতে হবে? ঠিক আছে, আমি শেষ দিক থেকে শুরু করি। লাস্ট ১ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কথা, এটাই বেস্ট। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরুন জিকে। এই জিকের মধ্যে একটা পার্ট হচ্ছে অটোবায়োগ্রাফিস। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ অটোবায়োগ্রাফিস রয়েছে। কত পড়বে? সুতরাং একটা লিমিটেড রিসোর্স আমাকে রাখতে হবে যে আমি এই ৫০-১০০টা অটোবায়োগ্রাফিস, বুকস, ৫০-১০০টা অ্যাওয়ার্ডস এগুলো পড়ে যাব। কিন্তু আমার লক্ষ্য থাকবে এই যেটা আমি পড়বো সেখান থেকে কোশ্চেন এলে যেন আমি পারি। আমি দেখলাম, পড়ে গেলাম পদ্ম অ্যাওয়ার্ডস, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, খুব ভালো লাগলো। যখন আমি প্রশ্ন এলো আমি পারলাম না। পড়ে কিছু লাভ নেই। আমার পড়াটা লিমিটেড, কিন্তু 100% অ্যাকুরেসি লাগবে আমার। ফোনে কি আছেন দেখি? হ্যালো। অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি সাহেব মিত্র আবার করছি যে এইটা কাভার হবে না ভেবে সেই জন্য এই প্রশ্নটা করছি। খুব ছোট্ট করে যদি একটু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের সম্পর্কে, উপকারিতা সম্পর্কে একটু বলে দেন, কারণ এটা এখন সত্যিই খুব লুক্রেটিভ সার্ভিস। থ্যাংক ইউ। রাইট। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ইত্যাদি নিয়ে ওদের পড়াশোনা করেছেন, আপনি দেখবেন নোটিফিকেশনে দেওয়াই থাকে সেই ক্রাইটেরিয়াগুলো। ওগুলো ফুলফিল করলে মোটামুটি ডাব্লিউবিসিএস এর মতনই আছে। কিছু জিএস পেপার থাকে, কিন্তু সেখানে ৩টে যে অপশনাল সাবজেক্ট নিতে হয়, সেখানে অ্যাকাউন্টসের যে যারা স্পেশালাইজেশন আছে, যাদের মানে কমার্স অ্যাকাউন্টসি নিয়ে পড়েছেন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন, তাদের ওই সাবজেক্টগুলো থাকে। এবং সঙ্গে যেটা থাকে জিএস পেপার, কিন্তু জিএস পেপারগুলো বিসিএস এর মতন অতটা ডেপথে অতটা থাকে না, একটু ইজিয়ার থাকে। তো সুতরাং আমার মনে হয় অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসটা এখন ভীষণ ইম্পর্টেন্ট, খুব লুক্রেটিভ হয়েছে। সঙ্গে বোধহয় কস্টিং, ট্যাক্সেশন হ্যাঁ, এগুলো ট্যাক্সেশন এগুলো আছে এবং খুব ভালো, প্রত্যেক বছর প্রায় পরীক্ষাও হচ্ছে। আর আরেকটা তো আছে, যারা ওই ৮ বছর চাকরি হওয়ার পরে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা ওটা দেবে, ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল এক্সাম, ওটা ডিপার্টমেন্টাল আলাদা দিয়ে একদম। আসতে পারেন আর কি। চলে যাব একদমই, আমাদের শেষ প্রশ্নের হাতে সময় একদম নেই। এতক্ষণ ধরে আপনি নানা স্ট্র্যাটেজি বললেন, বইয়ের কথা বললেন। এই যে
টেক হোম মেসেজ আমরা যেটা বলে থাকি সেটা কি? মানে আমাদের যারা আজকে দর্শক শ্রোতা তাদের সবার জন্য, বিশেষত যারা চাকরি করবেন ভাবছেন হুম, তাদের জন্য। প্রথম কথা হচ্ছে অধ্যাবসায়, দ্বিতীয় কথা হচ্ছে আত্মবিশ্বাস। একটা আত্মবিশ্বাস নিয়ে যে আমি পারবো এবং করে দেখাবো, এই জেদ নিয়ে লাগতে হবে। রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে, কোনো দিকে ডাইভার্টেড হলে চলবে না। কে কী বলছে শোনার দরকার নেই। আমি যখন লক্ষ্য স্থির করে ফেলেছি, সেই লক্ষ্যের পেছনে আমি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাব, সাকসেসফুল আমি হবই। প্রপার স্ট্র্যাটেজি নিয়ে স্মার্ট স্টাডি করে আমাকে এগিয়ে যেতে হবে। এটাই শেষ কথা। এবং আমি আশা করব যারা ভবিষ্যতের চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা নিশ্চয়ই এই আত্মবিশ্বাসের জেরে আস্তে আস্তে পাশ করবেন। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। ঠিক এখানে ঠিক আমি মানে শেষের একটা শেষ একদমই করি, 1 মিনিট সময় আছে। ফেলিয়ার আসে কম্পিটিটিভসে, ঠিক? ফেলিয়ার থেকে শিক্ষা নেওয়াটাই তো আসল কথা রাইট। নিশ্চয়ই। আরেকটা কথা, আইএএস হয়েছেন এমন ইন্টারভিউ পড়েছি যার একাডেমিক রেকর্ড অ্যাভারেজ। সিনেমাও হয়েছে। 12th ফেলের কথা আমরা বলতে পারি। এইটা নিয়ে আপনি যদি বলেন, একদম শেষ। এই পরীক্ষাটার আর একটা রিকোয়ারমেন্ট আছে। এই পরীক্ষার জন্য যেসব ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো পড়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই হবে। আমি একবারে পাস করেছি, দুবারে পাস করেছি, ফেল করে পাস করেছি, ডাজন্ট ম্যাটার। এই পরীক্ষার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলেই আমি আইএএস বা WBCS। থ্যাঙ্কস আ লট Thank you. মিস্টার মুখার্জি। আপনাকে প্রচুর কথা বলিয়েছি, মানে অসংখ্য প্রশ্ন করেছি। প্রশ্ন মানে 20 জর্জরিত হ্যাঁ, করেছি এবং আমরা। 20 জন আমাদের ভিউয়ার লিসনার তারা আমাদের প্রশ্ন করেছেন। ঘড়ির কাঁটা বলছে মনীষা এবং সঞ্জয়কে। ভিউয়ার শিপও কিন্তু আমাদের অনেক বেশি। হ্যাঁ, শুধু হ্যাঁ। প্রশ্নই পেয়েছি আমরা হ্যাঁ। প্রায় 20 জনের। আমরা আমাদের অতিথিকে বিদায় জানাবো।